দেখো, আমি যদি 100টা স্টুডেন্টকে জিজ্ঞাসা করি যে তোমাদের যে মাধ্যমিকের বইটা রয়েছে জীবন বিজ্ঞান বই, এই জীবন বিজ্ঞান বইয়ের সব থেকে কঠিন লাগে কোন পার্টটা, ওই 100 জন স্টুডেন্টের মধ্যে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টেরই একটাই উত্তর হবে স্যার একটাই চ্যাপ্টার, তার নাম কোষ বিভাজন ও কোষ চক্র। জীবনের প্রমাণতা চ্যাপ্টার, ওই অংশটা স্যার সব থেকে বেশি কঠিন লাগে, ওই অংশটা স্যার মুখস্থ করতে পারি না। স্যার প্রোফেজ দশায় কি হয়ে যাচ্ছে, মেটাফেজ দশায় কি হয়ে যাচ্ছে, টেলোফেজ দশায় কি হয়ে যাচ্ছে, কিচ্ছু মাথায় ঢুকছে না। এটা অনেকের বেশিরভাগ স্টুডেন্টের প্রশ্ন যে স্যার ওটাকে করব কিভাবে, ওটাকে কিভাবে সহজভাবে করব। দেখো, আমি একটা কথা বলছি, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বইয়ের সব থেকে সহজ চ্যাপ্টার, সব থেকে বেশি একটু কনসেপচুয়াল চ্যাপ্টার। একটু যদি তুমি জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নাও না, তুমি একবারে লো লেভেল স্টুডেন্ট হও না, যত খারাপ স্টুডেন্ট হও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন ছেড়ে আসবে না, একটা প্রশ্ন তোমার ভুল হবে না, এটা তোমাদের কৃষ্ণেন্দু স্যারের গ্যারান্টি। তুমি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নিয়েছো, তোমার এখান থেকে যটা নাম্বার আসবে তুমি ধরে ধরে পকেটে পুরবে, সেটা আমার গ্যারান্টি। তো চলো, আমি আজকে তোমাদেরকে তোমাদের সব থেকে যেটা কঠিন লাগে কোষ বিভাজন ও কোষ চক্র, ওই অংশটা আমি তোমাদেরকে আজকে মাথার ঘিলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, মানে মাথার মধ্যে পুরো একদম সেট করে দিচ্ছি যে হ্যাঁ, এই জায়গা থেকে আমার একটা প্রশ্নও বাদ যাবে না, একটা প্রশ্নও কেউ টেনে বের করে নিয়ে যেতে পারবে না। তোমাদেরকে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর কি করতে হবে, আর সব থেকে বেশি যেটা করার সেটা হচ্ছে তোমাকে একটা খাতা পেন নিয়ে বসতে হবে। আমি যা যা বলবো, আমি যা যা লিখবো, সেগুলো তোমাকে সমস্ত লিখে রাখতে হবে। যারা ভাবছো যে স্যার পরীক্ষা তো কাছে, এখন পড়ে কি করব, একবার ভিডিওটা দেখে নাও, এখান থেকে আর একটা প্রশ্ন ছাড় হবে না, এটা আমার গ্যারান্টি। আর যারা এখনো পর্যন্ত আমাদের যে সাজেশনটা দিয়েছি আমি, সেটা এখনো পর্যন্ত ডাউনলোড করে উঠতে পারোনি, তারা জানোই না কোথায় স্যার সাজেশন দিয়েছেন। কারণ আমাদের সাজেশন থেকে, আমার সাজেশন থেকে মাধ্যমিকে 100% কমন, তোমাদের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্ট যা কিছু হবে সেখানেও বেশিরভাগ কমন। ঠিক আছে, তো এই সাজেশনটা ডাউনলোড করে নাও। স্যার ডাউনলোড করবো কোথা থেকে, অবশ্যই ভিডিও আছে, ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর ডাউনলোড পিডিএফ ডাউনলোড করবে কোথা থেকে, পিডিএফ ডাউনলোড করবার জন্য প্লে স্টোরে গিয়ে তোমাকে নলেজ এ টু জেড অ্যাপ যেটা রয়েছে ওটা সার্চ করতে হবে। নলেজ এ টু জেড সার্চ করলে তুমি আমাদের এই অ্যাপটা দেখতে পাবে এবং সেখানে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে এখানে 3 ডট দেখতে পাবে, 3টা এরকম লাইন দেখতে পাবে। ওই 3টা লাইনে ক্লিক করলেই এখানে ফ্রি মেটেরিয়াল বলে একটা অপশন দেখতে পাবে, ফ্রি মেটেরিয়াল বলে একটা অপশন দেখতে পাবে। ওই ফ্রি মেটেরিয়ালে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে আমার। এই পেজটা খুলে গেলে দেখো এখানে অপশন রয়েছে ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যেই তোমাদের সাজেশন রয়েছে, সাজেশনের পিডিএফ ওখানে দেওয়া রয়েছে। ওই ডকুমেন্টে যাও, ওখানে গিয়ে তোমাদের মাধ্যমিকের যে তুমি তোমার যেটা তোমার দরকার সেটা তুমি নিয়ে নাও ওখান থেকে। তোমার সাজেশন দরকার, সাজেশন নিয়ে নাও, তোমার যা কিছু দরকার সমস্ত কিছু ফ্রি, একদমই ফ্রি, সেটা তুমি ওখান থেকে ডাউনলোড করে নাও। ওকে, এই সাজেশন কিন্তু একদমই ফ্রি, ডাউনলোড করো আর ভালো করে পড়ো। আর আমি তো এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েই নিলাম। আর কি করতে পারবে এখানে বলেই দিয়ে একবার যখন এসেছি, টেস্ট দিতে পারবে। তুমি এই একটা চ্যাপ্টার পড়ো, দিয়ে তার টেস্ট দাও, দেখো তুমি কতটা প্রিপেয়ার, পরীক্ষার জন্য নিজেকে টেস্ট করো। সেটার জন্য এই টেস্ট অপশনে এসে তোমাকে টেস্ট দিতে হবে, যেটাও একদম 100% ফ্রি। ওকে, তো চলো, এটাই বলার ছিল। অবশ্যই এটা ডাউনলোড করে তুমি একবার সাজেশন মাফিক পড়ে যাও, আমি বলছি তোমার পরীক্ষা একটাও বাইরে আসবে না। ওকে, আর শর্ট কোশ্চেনের জন্য আমি বললাম এই টেস্ট দিয়ে দাও, তুমি বুঝতে পারি যাবে তোমার কতটা কি শর্ট কোশ্চেন তৈরি হয়েছে না হয়েছে। আরেকটা ব্যাপার, তুমি অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে নলেজ এ টু জেড অফিসিয়াল, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে গিয়ে তুমি এই জয়েন বাটনটা ক্লিক করবে, জয়েন হয়ে যাবে এবং ওখানে তুমি তোমার এর মধ্যে যে কবে কি ক্লাস হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট ওখানে তুমি পেয়ে যাবে। ওকে, তো ঝটপট ওখানে জয়েন হয়ে যাও। এবারে এসো আমাদের যেটা পড়ার, কোষ বিভাজন ও কোষ চক্র। আজকে তোমাদেরকে আমি কোষ বিভাজন ও কোষ চক্র পড়াতে চলেছি। তো ওয়েলকাম তোমাদের সবাইকে আবার একবার, ওয়ার্ম ওয়েলকাম তোমাদেরকে। আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার আজকে কোষ বিভাজন ও কোষ চক্র পড়াতে চলেছি। তো খাতা পেন নিয়ে একদম মাইন্ডটাকে ঠিক করে নিয়ে বসে যাও, আর একদম মাথায় ভেবে নাও যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা কনসেপ্ট তুমি মাথার ভেতরে ঢোকাবে, একটাও কনসেপ্ট যেন মাথার বাইরে না যায়। প্রত্যেকটা জিনিস তুমি লিখবে, নিজের উপরে
একদম ভরসা রেখে যে আমি অন্য কোনো দিকে যাব না, কারণ মোবাইলে অন্যদিকে যাওয়াটা স্বাভাবিক, তুমি অন্য কোনো জায়গায় ডিস্ট্রাক্ট হবে না, একদম ফোকাস নিয়ে এই ক্লাসটা যতক্ষণ না শেষ হচ্ছে তুমি উঠবে না, ততক্ষণ পর্যন্ত তুমি দেখে যাও। আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে একটা নাম্বার, একটা কানা করিয়ে তোমার হাত থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তো চলো শুরু করা যাক। দেখো, কোষ বিভাজন ও কোষচক্রটা যেই চ্যাপ্টারের ভেতরে রয়েছে তার নাম হচ্ছে জীবনের প্রবাহমানতা। স্যার, ওই যে চ্যাপ্টারটার নাম জীবনের প্রবাহমানতা কেন, এটা সবার আগে প্রশ্ন আছে যে স্যার ওই চ্যাপ্টারটার নাম জীবনের প্রবাহমানতা কেন, ওই মানে উৎপটাং নামটা দেওয়ার কি দরকার ছিল? দেখো, জীবনের প্রবাহমানতা মানে কি বলতো? জীবন কখনো স্থির নেই, জীবন কখনো স্থির নেই মানে স্যার কি বলতে যাচ্ছেন? দেখো, আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, কেমন উদাহরণ দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, তাতে আমি বললাম যে দেখো বাবা একটা ছোট্ট উদাহরণ নাও। কেমন উদাহরণ? তুমি কোথা থেকে এসেছো? এই যে তুমি কোথা থেকে এসেছো, তুমি ধরো এটা, তুমি কোথা থেকে এলে? স্যার আমি বাবা মায়ের থেকে এসেছি। ঠিক আছে, বাবা মায়ের কাছ থেকে এসেছি। তোমার বাবা, তোমার মা, তোমার বাবা মা কোথা থেকে এসেছে? তাদের বাবা মায়ের কাছ থেকে এসেছে। হয়তো তাদের বাবা মা কোথা থেকে এসেছে? তাদের বাবা মায়ের কাছ থেকে এসেছে। দেখো, তাদের বাবা মা হয়তো তারা মারা গেছেন। ধরো বাবা মায়ের মা বাবা যে হ্যাঁ, ধরো তারা তারা আবার কোথা থেকে এসেছে? তার বাবা মায়ের কাছ থেকে এসেছে, তার বাবা মায়ের কাছ থেকে এসেছে, তারা আবার তার বাবা মায়ের কাছ থেকে, তার বাবা মায়ের কাছ থেকে। এই যে এরা হয়তো এখন মারা গেছেন, কিন্তু কিন্তু একটা জিনিস দেখো, তারা তাদের অপত্য সৃষ্টি করে গেছে। অপত্য সৃষ্টি করেছে মানে কি? তারা একটা নতুন জীবনের জন্ম দিয়ে গেছে, নতুন একটা জীবন সৃষ্টি করে গেছে। এরা দুজন একটা নতুন জীবন সৃষ্টি করেছে, দেখো জীবনটা কিন্তু এগিয়ে এগিয়ে যাচ্ছে। তারা মারা যাচ্ছে, জীবরা মারা যাচ্ছে, কিন্তু সেই যে তাদের যে জীবনের যে সত্তাটা, সেটা আস্তে আস্তে করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। একদম যদি প্রাচীন কালে চলে যাও, প্রাচীন কাল থেকে এইভাবে কিন্তু জীবনটা আস্তে আস্তে প্রবাহমান হয়ে আসছে। আর তার জন্য কে দায়ী? কোষ বিভাজন। একদম ফিল করো, তার জন্য কে দায়ী? কোষ বিভাজন। যদি কোষ বিভাজন না হতো, যদি একটা কোষ থেকে দুটো কোষ না হতো, তাহলে এটা সম্ভব হতো না। কেন স্যার? কারণ আমরা যদি আমাদের সৃষ্টি দেখতে যাই, যদি আমাদের উৎপত্তি কি করে হয়েছে দেখতে যাই, ধরো এটা আমি, ধরো এটা আমার বাবা, এটা আমার মা, ওকে, এইটা আমার বাবা, এটা আমার মা, ঠিক আছে, এটা আমার বাবা, এটা আমার মা। এই বাবা মায়ের কাছ থেকে আমি যখন উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছি স্যার? বাবার কাছ থেকে এসেছে স্পার্ম, আর মায়ের কাছ থেকে এসেছে ওভাম। দুটো মিলিত হয়ে গিয়ে একটা কোষ সৃষ্টি হয়েছিল প্রথমে। সেই একটা কোষ বিভাজিত হতে 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 বিভাজিত হতে 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 বিভাজিত হতে 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 তোমাদের কৃষ্ণেন্দু স্যার তৈরি হয়েছে, তুমি তৈরি হয়েছে, সবাই তৈরি হয়েছে। তাহলে এই জীবনের প্রবাহমানতার জন্য সব থেকে মেন দায়ী কে? না স্যার, কোষ বিভাজন। তার জন্য এই চ্যাপ্টারের প্রথম অংশ রয়েছে কি না, কোষ বিভাজন ও কোষ চক্র। আশা করি বোঝাতে পারলাম যে এই চ্যাপ্টারের নাম কেন কোষ বিভাজন ও কোষ চক্র। এটা জানাটা খুবই জরুরি যে কেন এই অংশের নাম জীবনের প্রবাহমানতা, তার কেন প্রথমেই রয়েছে কোষ বিভাজন ও কোষ চক্র। ওকে, অনেকে এটাতে রিলেটই করতে পারে না। ওকে, চলো এইবারে আসি সবার প্রথমে যেটা রয়েছে তোমাদের ক্রোমোজোম, ডিএনএ, জিন, এদের মধ্যে আন্তঃসম্পর্ক। আমি 100% শিওর বেশিরভাগ স্টুডেন্ট এরা বুঝতে পারে না। দেখো, একদম সিম্পল একটা জিনিস, কি জিনিস স্যার? দেখো, আমরা সবাই জানি কি, এটা হচ্ছে আমাদের একটা কোষ। ধরো এটা হচ্ছে আমাদের একটা কোষ, ওকে। এই কোষের মধ্যে কি আছে স্যার? নিউক্লিয়াস আছে। কোষের মধ্যে কি আছে স্যার? না নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিয়াসের মধ্যে কি আছে স্যার? দেখো, নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওলাস এবং একটা এরকম তন্তু রয়েছে এখানে, একটা তন্তু এখানে রয়েছে, এরকম অংশ একটা রয়েছে, যার নাম আমরা বলে থাকি কি স্যার? নিউক্লিয় জালিকা। যাকে আমরা বলে থাকি কি না, নিউক্লিয় জালিকা। ওরই আরেকটা নাম কি? ওরই আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন জালিকা।
অনেকে ভুলে যায়, অনেকে ভুলটা করে যে স্যার নিউক্লিয় জালিকাটা ক্রোমাটিন জালিকাটি কি এক? স্যার ক্রোমাটিন জালিকা আর ক্রোমোজোম কি এক? কি হচ্ছে ব্যাপারটা? তো দেখো কিভাবে আমি সুন্দর করে বুঝিয়ে দিই, তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দেই। তবে হ্যাঁ, খাতা পেনটা নিয়ে বসতে ভুলো না, কিন্তু খাতা পেনে আমি যেটুকু লিখবো সেটুকু লিখবে, তাহলে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো এটার নাম কি স্যার? নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। ওকে, এটার নাম কি স্যার? ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাটা একটা সুতোর মতো এরকম পড়ে আছে, ক্রোমাটিন জালিকা এরকম পড়ে আছে। এইবারে এইবারে যখন যখন তুমি চাইছো কি ওই ক্রোমাটিন জালিকাটার ভিতরে কি আছে তুমি দেখতে চাইছো, তুমি কি করলে? ওই ক্রোমাটিন জালিকাটাকে কোষ থেকে বার করলে, বার করার পরে তুমি দেখতে পেলে কি ওটা আবার কি পাকানো 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 হয়ে আছে। বলছে এ পাকানো হয়ে আছে, একে আমি খুলে দেবো নি, খুলে দাও। তুমি কি করলে? ওই ক্রোমাটিন জালিকাটাকে খুলতে শুরু করলে। যখন তুমি খুলতে শুরু করলে, ওটাকে খুলতে 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 তুমি একবারে শেষে গিয়ে কি পেলে স্যার? একদম শেষে গিয়ে তুমি পেলে এইরকম একটা জিনিস, এইরকম একটা জিনিস যেটাকে তোমরা সবাই চেনো, তার নাম হচ্ছে ডিএনএ। তুমি ক্রোমাটিন জালিকাটা যখন খুলতে শুরু করলে, খুলতে 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 একদম শেষে গিয়ে পেলে কি না এইরকম একটা জিনিস যাকে আমরা বলে থাকি ডিএনএ। তাহলে ডিএনএ পেলে, তার মানে ক্রোমাটিন জালিকা, আমি যদি বলি আচ্ছা ক্রোমাটিন জালিকাটা কি করে তৈরি হচ্ছে না, ডিএনএ গুটুল পাকি 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 ডিএনএ পাকাতে 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 কি তৈরি হয়েছে? ক্রোমাটিন জালিকা তৈরি হয়েছে। এটা কি ক্লিয়ার? বলো ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। আচ্ছা আচ্ছা তুমি ভাবতে শুরু করলে আচ্ছা ডিএনএটা তাহলে কেমন করে পাকানো ছিল, আমি যে খুললাম কেমন করে পাকানো ছিল? তুই ভাবছো ভাবছো ভাবছো, মনে পড়লো, কেমন করে পাকানো ছিল? সবার প্রথমে এই ডিএনএটা লাস্ট যেটা হয়েছিল, এই ডিএনএটা কিছু গুটুল গুটুল অংশের সাথে জড়িয়ে ছিল। আচ্ছা তার মানে ডিএনএটা যদি এটা হয়, ধরো ডিএনএটা এরকম পাকাতে পাকাতে একদম সরু করে দিয়েছি আমি, ঠিক আছে? ডিএনএটা কি হয়েছিল? এরকম কিছু গুটুল গুটুল অংশের সাথে, ঠিক আছে, এই টাইপের কিছু অংশের সাথে যুক্ত ছিল, এরকম কিছু গোল গোল অংশের সাথে কি হয়েছিল না যুক্ত ছিল, এরকম একে আবার জড়িয়েছিল এই ডিএনএটা। বলছে আচ্ছা স্যার বুঝলাম, একে কি করেছিল? এরকম জড়িয়েছিল, একে এরকম করে জড়িয়েছিল, এরকম করে জড়িয়েছিল, এরকম করে জড়িয়েছিল, ওকে, এরকম করে জড়িয়েছিল। আচ্ছা সবার ফার্স্ট তাহলে ডিএনএটা কি করেছিল না ওই গুটুল গুটুল অংশগুলোকে যুক্ত ছিল। ওই গুটুল গুটুল অংশগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন বা হিস্টোন অক্টামার। ওকে, আচ্ছা তারপরে কেমন ছিল? তুমি ভাবতে শুরু করলে ভাবতে শুরু করলে ভাবতে শুরু করলে, ভাবতে ভাবতে তোমার মনে পড়লো ওইগুলো আবার এই গুটুল গুটুল অংশগুলোকে নিয়ে ওটা কেমন ছিল স্যার? ধরো এরকম ছিল, এরকম জিনিসটা ছিল, ধরো গুটুল গুটুল অংশগুলোকে আমরা ছোট করে দেখাচ্ছি, এরকম জিনিসটা। এইবারে এটা আবার কেমন ছিল স্যার? এটা এরকম আবার বড় একটা এতে গোল গোল ছিল, মানে কেমন দেখাই এই টাইপের হয়েছিল। আচ্ছা বোঝা গেল, এই টাইপের হয়েছিল। তারপরে এই জিনিসটা তুমি দেখতে পেলে যে আচ্ছা এইটাই হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে আমার এই জিনিসটা। তাহলে ক্রোমাটিন তন্তু কোন জিনিসটা তুমি খুঁজে পেয়েছো? যে যখন ডিএনএ আমাদের হিস্টোন প্রোটিনের সাথে কি হবে না জড়িয়ে যাবে এবং তারা আরো একটা পাক খাবে, দিয়ে কি তৈরি করবে না ক্রোমাটিন তন্তু তৈরি করবে। বুঝতে পারলে ক্রোমাটিন তন্তু কিভাবে তৈরি হলো? এইবারে ধরো ধরো তুমি স্কুলে এখন যাচ্ছ না, ধরো তুমি স্কুলে এখন যাচ্ছে না, তোমার কাছে পরীক্ষা আছে, তুমি স্কুলে যাচ্ছ না, তুমি কি করছো? এখন ঘরে বসে পড়াশোনা করছো। তুমি বলো তো, তুমি যখন ঘরে বসে পড়াশোনা করছো, তুমি কি তোমার বইয়ের ব্যাগটা সবসময় গুছিয়ে রাখবে, মানে বইগুলোকে কি সবসময় ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখবে, নাকি তোমার বিছানায় টিছানায় যেখানে পড়ো তুমি সেখানে ফেলে রাখবে? অবশ্যই স্যার বিছানায় যেখানে পড়ি সেখানে ফেলে রাখবো, কেন বইয়ের ব্যাগ আমি পাগলের মতো ভিতরে ঢুকিয়ে রাখতে যাব? একদম ঠিক, ডিএনএটাও একই রকম করে। যখন ওই ডিএনএটা যখন ওই কোষটা বিভাজিত হয় না, বিভাজন হওয়ার দরকার পড়ে না, তখন কি থাকে ওর যে ভেতরের ওই ক্রোমাটিন জালিকাটা এরকম এরকম ল্যাদ খায়, ঠিক আছে, ল্যাদ খায়, সারাদিন ল্যাদ খেয়ে পড়ে আছে। যখনই ওর স্কুলে যাওয়ার টাইম হলো,
মানে যখন ও বিভাজিত হবে, ওই কোষটা যখন বিভাজন হওয়ার সময় চলে এসেছে, তখন ও কি করে ব্যাগটা গুছিয়ে নেয়। কেমন করে, এই ক্রোমাটিন জালিকাটা তখন ক্রোমাটিন জালিকা হিসাবে থাকে না, ক্রোমাটিন জালিকাটা আবারও পাক খেতে শুরু করে, পাক খেতে 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 কেমন আকার ধারণ করে স্যার, এই ক্রোমাটিন জালিকাটা পাক খেতে 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 এইরকম একটা আকার ধারণ করে, যার নাম ক্রোমোজোম। যার নাম কি স্যার, না ক্রোমোজোম। ওকে, ক্রোমাটিন জালিকাটা ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে এইবার তুমি বলো, আমি যদি একটা প্রশ্ন তোমাকে দেই যে যে ক্রোমোজোম হলো ড্যাশ অণু পাকানো অবস্থা বা ড্যাশ অণু পাকিয়ে পাকিয়ে ক্রোমোজোম তৈরি করে, তুমি একবারে বলে দিতে পারো যে স্যার ডিএনএ, ফার্স্টে ডিএনএ ছিল, সেম এটা পাকাতে পাকাতে লাস্ট পর্যন্ত ক্রোমোজোম তৈরি করে দিয়েছে। আশা করছি আর তোমার মনে একটুও বাধা বিপত্তি নেই, একটুও দ্বন্দ্ব নেই যে ক্রোমোজোম কোনটা, ক্রোমাটিন তন্তু কোনটা, ডিএনএ কোনটা, কি ব্যাপার কি, একদম বাধা বিপত্তি নেই। তাহলে ঝটপট একটা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, ঝটপট আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। কি প্রশ্নের উত্তর দেবো স্যার, ঝটপট দিয়ে দাও। কেমন, ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি বলো তো বাবা, কোষ একটা, হ্যাঁ স্যার কোষ, কোষের মধ্যে কি থাকে স্যার, নিউক্লিয়াস থাকে। কোষের মধ্যে কি থাকে স্যার, নিউক্লিয়াস থাকে। ঠিক আছে স্যার, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, স্যার ক্রোমোজোম থাকে। ব্যাস ভুল হয়ে গেল, একটু ওয়েট, নিউক্লিয়াসের মধ্যে নরমাল অবস্থায় থাকে কিনা ক্রোমাটিন জালিকা, ভুল হয়নি অবশ্যই। নরমাল অবস্থায় যদি আমি বলি, যখন সে বিভাজিত হবে না তখন ওর ভেতরে কি থাকবে স্যার, ক্রোমাটিন জালিকা থাকবে। ক্রোমাটিন জালিকা থাকবে স্যার। এইবারে যখন ওর স্কুল যাওয়ার টাইম, মানে কি হবে, বিভাজন হওয়ার সময় এলো, যখন ওর বিভাজন হওয়ার সময় এলো, যখন ওর বিভাজন হওয়ার সময় হলো, তখন ওই ক্রোমাটিন জালিকা আবার পাক খেয়ে কি তৈরি করবে স্যার, একদম স্যার, ক্রোমাটিন জালিকা পাক খেয়ে ক্রোমোজোম তৈরি করবে, ক্রোমাটিন জালিকা পাক খেয়ে ক্রোমোজোম তৈরি করবে। ঠিক আছে, ক্রোমোজোম তৈরি করবে। আচ্ছা আমি কি বলতে পারি যে ক্রোমোজোমটাকে খুলে দিলে আমি আবার ডিএনএ পাবো, বলো তো, আমি যদি বলি যে ক্রোমোজোমটাকে খুলে দিলে আমি আবার ডিএনএ পাবো, এটা কি আমার সত্যি কথা, একদম স্যার সত্যি কথা, ক্রোমোজোমকে আপনি খুলে দিন, আপনি ডিএনএ পাবেন। আর আর একটা জিনিস কি জানো, জিন কাকে বলে, জিন হচ্ছে এই যে ডিএনএটা দেখতে পাচ্ছ, ডিএনএর গোটা অংশটা যে কাজ করবে তার কিছু মানে, ডিএনএ এর গোটা অংশ কাজ করবে তার কিছু মানে, এই যে তোমার নাকটা একটু উঁচু টিকালো, তোমার চোখগুলো টানা টানা, তোমার ঠিক আছে গালগুলো একদম সুন্দর, হ্যাঁ এই সমস্ত, তোমার নখগুলো সুন্দর, তুমি নেল পালিশ করছো, ছেলে হলে নেল পালিশ করছো না, তোমার সুন্দর গোঁফদাড়ি গজাবে গজাবে ভাবছো, তুমি সেলুনে গিয়ে প্রতিদিন চেঁচে আসছো যাতে তোমার তাড়াতাড়ি গোঁফদাড়ি গজিয়ে যায়, কারণ তোমার সে বলে দিয়েছে গোঁফদাড়ি লাগবে। এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে কে স্যার, কে নিয়ন্ত্রণ করে ডিএনএ স্যার, ডিএনএ নিয়ন্ত্রণ করে না, ডিএনএ এর ভিতরে কি থাকে, ডিএনএ এর এক একটা অংশ এক একটা জিনিস নিয়ন্ত্রণ করে। ধরো এই অংশটা কি নিয়ন্ত্রণ করছে না, তোমার গোঁফদাড়ি গজাবে কিনা, তুমি যতই সেলুনে গিয়ে কি করে আসো, যদি ওই অংশটা বলে যে তোমার গোঁফদাড়ি গজাবে না, তো তুমি সেলুনওয়ালাকে ধরে নিয়েছে, তুমি যদি গালটাকে চাচিয়েও শেষ করে দাও, কোনোভাবেই গোঁফদাড়ি গজাবে না, কারণ ওখানে লেখা আছে যে তোমার কেমন কি ব্যাপার, তোমার বৈশিষ্ট্য কি হবে, তোমার চোখ কেমন হবে, তোমার নাক কেমন হবে, তোমার ঠোঁট কেমন হবে, তোমার দাঁত কেমন হবে, তোমার প্রত্যেকটা অংশের জিনিসপত্র লেখা আছে কোথায়, ডিএনএ এর এক একটা অংশে। যে অংশগুলো ঠিক করে, ডিএনএ যে অংশটা, ধরো এই অংশটা ঠিক করছে যে তোমার নাকটা কেমন হবে, যে অংশটা ডিএনএ যে অংশটা ঠিক করছে কোন একটা বৈশিষ্ট্য, সেটাকে আমরা বলবো জিন। তাহলে যদি বলি জিন কাকে বলে স্যার, জিন হচ্ছে পার্ট অফ এ ডিএনএ, যেটা তোমার একটা বৈশিষ্ট্যকে তৈরি করছে বা তোমার একটা বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে। তার মানে আমরা বলতে পারি কি যে ডিএনএ এর মধ্যে থাকে জিন,
বলতে পারি ইয়েস অর নো? বলতে পারি স্যার। তাহলে তোমাদের মনে আর একটাও দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই যে জিন, ডিএনএ, ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম এগুলো কি, কার সাথে কার কেমন ভাবে রিলেশন? আশা করছি আর একটাও প্রশ্ন তোমাদের মনে নেই। যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার আমার প্রশ্নটা রয়ে গেল কিন্তু। চলো নেক্সট পার্টে আসি, ক্রোমোজোমের সংখ্যা। স্যার ক্রোমোজোমের সংখ্যা মানে কি? মানে হচ্ছে তোমার দেহে একটা কোষে, ধরো এটা তোমার দেহে একটা কোষ, এই কোষের মধ্যে কি রয়েছে স্যার? নিউক্লিয়াস রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে স্যার? নিউক্লিওলাস রয়েছে। হ্যাঁ স্যার বুঝে গেছি, একটু আগেই বললেন, আবার কেন বলছেন? নিউক্লিওলাসের মধ্যে কি রয়েছে স্যার? ক্রোমাটিন তন্তু রয়েছে। আমি ধরলাম তোমার ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোম রয়েছে যেগুলো কি করে, মনে আছে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, ডিএনএ তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ওকে, তার মানে এর ভেতরে কটা এই ক্রোমোজোম থাকবে বা কটা ক্রোমাটিন তন্তু রয়েছে, কটা এরকম তন্তু আছে, বুঝলে? কটা এরকম তন্তু আছে? স্যার এটা তো যত ইচ্ছা থাকতে পারে না, একটা জীবের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ওই ক্রোমোজোম থাকবে, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকবে। যেমন মানুষের দেহের ক্রোমোজোম সংখ্যা 46, যেমন মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। স্যার 23 জোড়া বলছেন কেন? যেমন মানুষের দেহের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। আচ্ছা স্যার আপনি 23 জোড়া বলছেন কেন? 23 জোড়া বলার কারণটা? কারণ দেখো, ধরো আমার জুতো কিনতে গেছি, আমি জুতো কিনতে গেছি, ধরো আমি জুতো কিনতে গেছি, এই হচ্ছে আমার জুতো, এই হচ্ছে আমার জুতো। ওকে, তো এই যে জুতোটা আর এই যে জুতোটা, দুটো জুতো আছে। আমি কি কখনো বলি যে এটা দুটো জুতো, নাকি বলি এক জোড়া জুতো? কারণ এই জুতোটা আর এই জুতোটা একই দেখতে, একই দেখতে, সেম টু সেম, সেম টু সেম, তাই না? এই দুটো জুতো দেখতে একই, তাই জন্য একে বলি আমরা এক জোড়া জুতো। সেরকম সেরকম কি হয়, আমাদের দেহে যে ক্রোমোজোম এই যে 46টা আছে না, তার মধ্যে 23টা পাই বাবার থেকে, 23টা পাই মায়ের থেকে। কোটা পাই? 23টা পাই বাবার থেকে, বাবার থেকে পাই 23টা, মায়ের থেকে পাই 23টা। বাবার থেকে পাই 23টা আর মায়ের থেকে আমি 23টা ক্রোমোজোম পাই। ঠিক আছে, 23টা ক্রোমোজোম পাই। আর মজার জিনিস কি জানো তো, বাবার থেকে পাওয়া ওই 23টা ক্রোমোজোমের 1 নম্বর ক্রোমোজোমটা ঠিক যেমন দেখতে, মায়ের থেকে পাওয়া ওই 23টা ক্রোমোজোমের 1 নম্বর ক্রোমোজোমটা ঠিক তেমনটা দেখতে। দেখতে থেকে বড় কথা, এই ক্রোমোজোমের এখানটায় যদি বলে যে পেঁচির নাকটা পেঁচার মতো হবে, এই ক্রোমোজোমের এখানটাও বলবে পেঁচির নাকটা কেমন হবে। মানে দুটো ক্রোমোজোমের একই জিন অবস্থান করে, একই বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন অবস্থান করে, সেই জন্য একে আমরা দুই ধরি না, এরা এক মানে এক জোড়া বলি। ঠিক আছে, তাহলে বাবার কাছ থেকে আমি 23টা পাই, মায়ের কাছ থেকে 23টা পাই, টোটাল রয়েছে আমাদের দেহে কত? 23 জোড়া। 46টা ধরবো না, আমরা বলবো কত স্যার? 23 জোড়া। কি বলবো আমরা? 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম। ওকে, আচ্ছা এই যে 23 জোড়া ক্রোমোজোম আছে আমাদের দেহে, 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে তার মধ্যে তার মধ্যে 22 জোড়া, তার মধ্যে 22 জোড়া কি করে? 22 জোড়া কি করে? আমার দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যে আমার চোখগুলো কেমন হবে, দেখো তো কেমন, ঠিক আমার চোখগুলো কেমন হবে, আমার নাকটা কেমন হবে, বোঁচা নাকি ভোঁতা নাকি ছুচালো, আমার মুখটা কেমন হবে, ঠিক আছে, আমার হাতগুলো কেমন হবে, আমার হাতে কটা আঙুল আছে, আমার পায়ে কটা আঙুল আছে, আমার বডির গঠন কেমন হবে, সেই সমস্ত নিয়ন্ত্রণ করে এই 22 জোড়া ক্রোমোজোম। এদেরকে আমরা বলে থাকি অটোজোম, এদেরকে ভালোবেসে ডেকে থাকি অটোজোম। আর রয়ে গেল কত স্যার? রয়ে গেল এক জোড়া, রয়ে গেল এক জোড়া বা দুটি, এক জোড়া, যারা কি করে,
যারা ঠিক করে যে তোমার সেক্স কি হবে। সেক্স মানে স্যার কি? সেক্স মানে তোমার লিঙ্গ কি হবে, তুমি পুরুষ হবে নাকি স্ত্রী হবে, সেটা নিয়ন্ত্রণ করে ওই এক জোড়া ক্রোমোজোম। যদি তোমার দেহে দুটো এক্স ক্রোমোজোম থাকে, যদি দুটো এক্স ক্রোমোজোম থাকে, তখন তুমি কি হবে না মেয়ে হবে, তখন তুমি হবে কি গার্ল, তখন তুমি কি হবে মেয়ে হবে। আর যদি একটা এক্স একটা ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে তুমি হবে ছেলে। তাহলে তোমাদের কাছে প্রশ্ন, আমার দেহে সেক্স ক্রোমোজোম কি কি রয়েছে, কমেন্ট বক্সে জানাও যে তোমার স্যারের দেহে সেক্স ক্রোমোজোম কি কি রয়েছে। তার সাথে সাথে আরেকটা জানিয়ে দেব, তোমার দেহে সেক্স ক্রোমোজোম কি কি আছে, এক্স নাকি ওয়াই নাকি এক্স ওয়াই না কি রয়েছে, ঠিক আছে, অবশ্যই জানিও। তাহলে বুঝতে পারলে যে ক্রোমোজোমের সংখ্যাটা কি। দেখো এইবারে এইবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আরেকটা কথা তোমাদের এখানে বলে দিই, আরেকটা কথা তোমাদের এখানে আমি বলে দেই। হ্যাঁ, ক্রোমোজোমের সংখ্যা আমার হয়ে গেল, ক্রোমোজোমের সংখ্যা আমার হয়ে গেল। এইবারে এসো ক্রোমোজোমের সংখ্যা নিয়ে আরো একটা কথা। কি স্যার? যদি কখনো কখনো কি হয়, দেখো বাবার দেহে, ধরো এটা বাবা, ধরো এটা কে না বাবা, ধরো এটা মা, বাবার দেহে কতগুলো ক্রোমোজোম আছে স্যার? 23 জোড়া। মায়ের দেহে কতগুলো ক্রোমোজোম আছে? 23 জোড়া। এইবারে বাবার দেহ থেকে কি আসছে স্যার? শুক্রাণু আসছে। মায়ের দেহ থেকে কি আসছে স্যার? ডিম্বাণু আসছে। ওকে, দুজনের কি হচ্ছে স্যার? মিলন হচ্ছে, হয়ে কি তৈরি হচ্ছে? একটাই জাইগোট তৈরি হচ্ছে, যার ক্রোমোজোম, যেখান থেকে তুমি তৈরি হচ্ছ, যেখান থেকে আমি তৈরি হয়েছি। ওকে, যেখান থেকে আমি তৈরি হয়েছি, যেখান থেকে আমি তৈরি হয়েছি জাইগোটটা থেকে। এই জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কত? কারণ বাবা মায়ের যত থাকবে আমারও তত রয়েছে, 23 জোড়া, 23 জোড়া। ওকে, জাইগোটে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। আচ্ছা একটা জিনিস খুব ভালো করে দেখো, যে বাবার দেহে ক্রোমোজোম ছিল 23 জোড়া, মায়ের দেহে ছিল 23 জোড়া, তাদের তাদের ভেতর থেকে কিছু এমন এসেছে যেগুলো আমার মিলে গিয়ে 23 জোড়াই তৈরি করেছে। মহা মুশকিল। তার মানে যারা এসেছে তাদের দেহে ক্রোমোজোম সংখ্যা কত ছিল? এই শুক্রাণু আর ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত ছিল স্যার? অবশ্যই এখানে 23 জোড়া নয়, 23টি ছিল, 23টি ছিল। না হলে তারা 23 মিলে গিয়ে, না হলে যদি 23 না থাকতো, তাহলে 23 মিলে 23 জোড়া তৈরি করতে পারতো না, 46টা তৈরি করতে পারতো না। আচ্ছা তার মানে শুক্রাণু আর ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা 23টি, 23টি। এই যে জোড়া যখনই বলবো তাকে আমরা বলবো ডিপ্লয়েড, ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। আর যখন হাফ হয়ে যাবে তখন আমরা তাকে বলবো হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। তোমাকে যদি বলি হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম কোথায় থাকে, তুমি বলবে স্যার শুক্রাণুতে থাকে আর ডিম্বাণুতে থাকে, ব্যাস কাজ খতম একদম। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে হ্যাপ্লয়েড সেট কি, ডিপ্লয়েড সেট কি, এই সমস্ত জিনিসগুলো কি তোমার কাছে একদম ক্লিয়ার? তাহলে বলো যে হ্যাঁ স্যার 100% ক্লিয়ার, কোনো সমস্যা নেই। স্যার জিনোম কি? ডিপ্লয়েড জীবদেহ, আমার দেহ আমাদের কত ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম আছে। তার হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম মানে কি? 23টা যে ক্রোমোজোম তাকে আমরা বলবো একটা জিনোম। ঠিক আছে, বুঝতে পারলে যে জিনোম জিনিসটা কি? আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই জিনিসটা আমরা পুরোপুরি বুঝতে পারলাম। আচ্ছা স্যার ক্রোমোজোমের প্রকারভেদ পড়ে নিয়েছি, ক্রোমোজোমের প্রকারভেদ স্যার পড়ে নিয়েছি। কি ছিল? ক্রোমোজোম দু প্রকারের স্যার, ক্রোমোজোম দু প্রকারের, এক হচ্ছে সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে অটোজোম। একটা স্যার কি না অটোজোম, আরেকটা স্যার কি না সেক্স ক্রোমোজোম, যাকে আমরা অ্যালোজোমও বলে থাকি। স্যার অটোজোম কটা থাকে? অটোজোম কটা থাকে? যদি আমাদের দেহ কোষ দেখতে যাও, আমাদের দেহের একটা কোষ দেখতে যাও, সেখানে অটোজোম কত স্যার? দেহের কোষে অটোজোম সংখ্যা মাত্র আমাদের 22 জোড়া। বললাম একটু আগে সেক্স ক্রোমোজোম সংখ্যা কত? 1 জোড়া। যদি তুমি ডিম্বাণু দেখতে যাও বা শুক্রাণু দেখতে যাও,
তাহলে কত কত ঝটপট কমেন্ট করে জানাও যে ডিম্বাণু শুক্রাণুর ক্ষেত্রে এই অটোজোম সংখ্যা সেক্স ক্রোমোজোম সংখ্যা কত এবং কত, কমেন্টস করে জানাও, কারণ এখানে আমি একটু আগে বললাম। চলো নেক্সট আসো ক্রোমোজোমের গঠনে। নেক্সট আসবো আমরা কোথায় স্যার? ক্রোমোজোমের গঠনে। ক্রোমোজোমের গঠনে ওকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দিই, এই ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোমকে আমরা 2n বলে ডাকি, 2n বলে ডাকি, আর একে বলে থাকি n। হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকে আমরা n বলে থাকি ওকে। আচ্ছা চলো এরপরে আসি ক্রোমোজোমের গঠন। স্যার ক্রোমোজোমের গঠন কি আঁকতে হবে? একদম 100% ওটা আঁকতে হবে। স্যার কিভাবে আঁকবো? একদম সোজা, ঝটপট করে আমি এঁকে দিচ্ছি, একবার দেখে নাও আর এঁকেও নাও, কারণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর, প্রচুর সম্ভাবনা রয়েছে। কি করব স্যার? প্রথমে প্রথমে মোটা করে দুটো লাইন টেনে নাও, মোটা করে তোমরা টানবে কি এরকম লাইন টেনে নাও দুটো। তারপরে কি করব স্যার? তারপরে দুটো লাইন আরো টানো, ঠিক আছে, আরো দুটো লাইন টানো। এই মাঝের দুটো লাইন একটু বড় হবে, মাঝের দুটো লাইন একটু আমার কি হবে স্যার? বড় হবে ওকে। মাঝের দুটো লাইন একটু আমার বড় হবে। আমার টানা কমপ্লিট। স্যার এরকম যেখানে সেখানে টানবো না, একদমই না, যেখানে সেখানে মোটেই না। তুমি একটা নির্দিষ্ট ওই ওপরের লাইনটা নিচের লাইনটা এরকম হবে, আর মাঝের লাইনটা এইরকম পজিশনে থাকবে, ঠিক আছে। এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম হবে ওকে। ঠিক আছে স্যার, বুঝে গেছি, বুঝে গেছি স্যার। এবার কি করতে হবে? এইবারে কি করতে হবে? এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম সহজ কাজ। সেটা হচ্ছে এই পাশটাকে এরকম করে নামাও, এই পাশটাকে এরকম করে নামাও, ঠিক আছে। নামানো হয়ে গেছে, এরপরে কি করো? এই রকম করে টানো একটু, এই রকম করে টানো একটু। তারপরে কি করব স্যার? তারপরে কি করব? তারপরে একদম সহজ কাজ। তারপরে একদম একটা অনেকটা বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ একটু ছোট করে নিচ্ছি আমরা। হ্যাঁ তারপরে একদম সহজ কাজ স্যার, কি করব? একদম ঝটপট করে একটা গোল করে নাও, ঠিক আছে, একটা গোল করে নাও ওকে। গোল কমপ্লিট। এইবারে এইবারে এই জায়গাটাকে আমরা একটু মুছিয়ে নেব, এই জায়গাটাকে আমরা একটু মুছিয়ে নেব। এইবারে কি করব স্যার? এই যে সরু সরু দুটো লাইন ছিল আমার, এই দুটোকে আমরা এরকম করে একটু বাড়াবো, এইরকম করে একটু বাড়াবো ওকে। হয়ে গেল আমার বাড়ানো, হয়ে গেল আমার বাড়ানো। এই হচ্ছে আমার মাথা তৈরি হয়ে গেল, ঠিক আছে। মাথা আমার রেডি, মাথা আমার রেডি, হ্যাঁ মাথা আমার রেডি ওকে। এরপরে কি করব স্যার? এরপরে ঠিক একটু দূরে ক্রোমোজোমের মাঝ বরাবর এটাকে হালকা করে মুছে নাও, হালকা করে মুছে নাও, ঠিক আছে স্যার, মুছে নিয়েছি। এবার কি করব স্যার? এইবারে এটাকে আবারও নামাও, ওকে হয়েছে, আবারও নামাও। এরকম আমার জিনিসটা তৈরি হবে, ঠিক আছে, এইরকম জিনিসটা আমার তৈরি হবে। তারপরে স্যার আরো একটা খাঁজ তৈরি করতে হবে। তার জন্য কি করব আমরা? আরেকটু দূরে গিয়ে, আরো একটু দূরে গিয়ে আমরা এখানে আরো একটা খাঁজ তৈরি করব, আরো একটা খাঁজ আমরা তৈরি করব। কেমন করে তৈরি করব স্যার? একদম যেই রকম করে ঠিক একটু আগে আমরা করেছিলাম। এই রকম করে, এই 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 আমার খাঁজ আরো একটা রেডি। এইবারে কি করবো স্যার? এটাকে একটু বাড়িয়ে নেব, স্যার এটাকে একটু বাড়িয়ে নেব, ঠিক আছে। বাড়ানো আমার কমপ্লিট। এরপরে কি করব না, এর সাইডটা এরকম করে জুড়ে দেব। এই হয়ে গেল আমার ক্রোমোজোম আঁকা কমপ্লিট, এই হয়ে গেল আমার ক্রোমোজোম আঁকা কমপ্লিট, একদম সোজা,
তোমাদেরকে পদ্ধতি দেখিয়ে দিলাম। দেখো কেউ এরকম করে এঁকে তোমাকে শেখাবে না, কেউ এরকম করে এঁকে শেখাবে না, আমি শেখাচ্ছি তোমাকে। তোমরা বলেছিলাম তোমাকে প্রথমে যে হাতে ধরে শেখাবো বাবু, হাতে ধরে শেখাচ্ছি। দেখো এরপরে কি করব, এরপরে কি করব স্যার, এরপরে দেখো এই যে ক্রোমোজোমের লম্বা লাইনটা টেনেছো না, এর মাঝে মাঝে কি করো না পুঁতির মতো দিয়ে দাও, এর মাঝে মাঝে এরকম কি করো না পুঁতির মতো দিয়ে দাও, যেটা এখানে হবে না। আবার এখান থেকে শুরু করো, এবং এখানে এই পুঁতির মতো দাও এখানেও। এই হচ্ছে আমার ক্রোমোজোম আঁকা কমপ্লিট। দেখো তো হয়েছে কিনা, দেখো তো চিনতে পারো কিনা যে ক্রোমোজোম হয়েছে কিনা। হ্যাঁ স্যার একদম ক্রোমোজোম হয়েছে। এরপরে এরপরে এক একটা জিনিস আমরা চিনবো, ঠিক আছে? এই হচ্ছে ক্রোমোজোম, আর এই হচ্ছে ক্রোমোজোম, আমরা নিজে থেকে আঁকা শিখেছি। এরপরে আমরা এটা দেখে করে নিচ্ছি, দেখো। আচ্ছা চলো, হ্যাঁ একদম আমি ওটা যখন এঁকেছি এটা থেকে আমি তোমাদেরকে দেখি। আচ্ছা এটা কি স্যার, এটা কি স্যার? এটা হচ্ছে ক্রোমোজোমের এক প্রান্তে থাকা একটা গৌণ খাঁজের পরে। এটা হচ্ছে আমার, আচ্ছা প্রথম থেকে আসো, একদম প্রথম থেকে আমরা যদি আসি, একদম মাঝের যে খাঁজটা এটাকে আমরা বলবো মুখ্য খাঁজ। একে আমরা কি বলবো স্যার? মুখ্য খাঁজ। এখানে কি রয়েছে স্যার? এখানে রয়েছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ারের কাজ হচ্ছে ক্রোমোজোমে যে দুটো বাহু রয়েছে, স্যার বাহু দুটো আবার কোথায় এলো? এটা একটা বাহু আর এটা একটা বাহু, এই দুটো বাহুকে আটকে রাখা। আর যদি ক্রোমোজোমটা আমার এইরকম টাইপের দেখতে হয়, এটা একটা ক্রোমাটিড, এরকম একটা ক্রোমাটিড, দুটো ক্রোমাটিডকে আটকে রাখা হচ্ছে সেন্ট্রোজোমের কাজ। দুটো ক্রোমাটিডকে একসাথে জুড়ে রাখা হচ্ছে সেন্ট্রোজোমের কাজ। আর এই সেন্ট্রোজোম অংশে একটা তিনটা লেয়ার যুক্ত একটা অংশ দেখা যায়। তার নাম কি স্যার? তার নাম হচ্ছে কাইনেটোকোর। তাকে কি বলা হয়? কাইনেটোকোর। ওটা কি করে? কোষ বিভাজনের সময়, একটু পরে শিখবে, কোষ বিভাজন যখন পড়াবো তখন বুঝতে পারবে, কোষ বিভাজনের সময় ওই অংশ কি হয় না আমাদের যে স্পিন্ডেল ফাইবার ওখানে আটকে যায়। ঠিক আছে আমি বলবো একটু পরে। ঠিক আছে চলো, এটা আমরা বুঝতে পারলাম যে সেন্ট্রোমিয়ারটা কি, সেন্ট্রোমিয়ারটা কি, আর আমাদের মুখ্য খাঁজটা কি আমরা বুঝতে পারলাম। যে ক্রোমোজোমের মাঝ বরাবর যে খাঁজটা থাকে তাকে আমরা মুখ্য খাঁজ বলি। এই মুখ্য খাঁজ আবার বিভিন্ন জায়গায় থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, ঠিক আছে? মুখ্য খাঁজ আবার বিভিন্ন জায়গায় থাকতে পারে। যদি যদি মুখ্য খাঁজটা, ধরো এটা একটা ক্রোমোজোম স্যার, আচ্ছা এটা একটা ক্রোমোজোম, আচ্ছা এটা একটা ক্রোমোজোম, আবার এটা একটা ক্রোমোজোম। দেখো এই মুখ্য খাঁজ বা সেন্ট্রোমিয়ার অংশটা স্থান পরিবর্তন করেছে। একদম প্রথমেরটা যদি দেখো ঠিক মাঝ বরাবর অবস্থান করে আছে, যেটাকে আমরা বলে থাকি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। একে কি বলে থাকি স্যার? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আচ্ছা এটা দেখো ঠিক মাঝ বরাবরের যে একটু ওপরে অবস্থান করে আছে, সেই জন্য একে আমরা বলে থাকো সাব মেটাসেন্ট্রিক। আচ্ছা তারপরেরটা দেখো একদম মাথার দিকে অবস্থান করে আছে, একে বলা হলো অ্যাক্রোসেন্ট্রিক। আর যে একদম মাথায় অবস্থান করে আছে, একদম তেলে অবস্থান করে আছে, একে বলবো টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ক্রোমোজোমের আমাদের আমাদের এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, সেটা বুঝতে পারলে। এইবারে ধরো এই ক্রোমোজোমটাকে তুমি মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার ধরে টান মারলে,
টান যখনই মারবে কি হবে, এটা দেখতে কেমন হয়ে যাবে স্যার, এইরকম টাইপের হয়ে যাবে। যদি তুমি টান মারো এইরকম টাইপের দেখতে হবে ক্রোমোজোমটা, ঠিক? ইয়েস অর নো বলো। হ্যাঁ স্যার, দেখতে কেমন হবে স্যার, ভি এর মতো দেখতে হবে, একদম ঠিক, এটা হবে আমাদের ভি এর মতো। আচ্ছা, তারপর একটা সাবমেটাসেন্ট্রিক কে মাঝ বরাবর টান মারলে কেমন দেখতে হবে, এল এর মতো দেখতে হবে স্যার, এল এর মতো দেখতে হবে। আচ্ছা, তারপর এটাকে যদি টান মারো কেমন দেখতে হবে, জে এর মতো দেখতে হবে, জে এর মতো দেখতে হবে। তারপর এটা যদি টান মারো তুমি আই এর মতো দেখতে হবে। ওকে, এটা একটু মনে রাখো। আচ্ছা, সেন্ট্রোমিয়ার আমার কমপ্লিট। এরপরে আসো, সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ ছাড়া আর যদি ক্রোমোজোমে কোনো খাঁজ থাকে তাকে আমরা বলবো গৌণ খাঁজ। যেমন এটা একটা গৌণ খাঁজ, যেমন আমার এটা একটা গৌণ খাঁজ, আবার এটা একটা গৌণ খাঁজ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটা গৌণ খাঁজ, একটা গৌণ খাঁজে কি থাকে না, আমাদের ক্রোমোজোমটা কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। ওই নিউক্লিয়াসের নিউক্লিওলাস অংশের সাথে যুক্ত থাকে। এখানে কি থাকে স্যার, নিউক্লিওলাস। এখানে কি থাকে না, নিউক্লিওলাস অংশের সাথে যুক্ত থাকে, বা ওখান থেকে নিউক্লিওলাস তৈরি হয়। সেই জন্য গৌণ খাঁজকে বলা হয় NOR রিজিয়ান। ঠিক আছে, NOR নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ান, বা যেখান থেকে নিউক্লিওলাস তৈরি হয়, বা যেখানে যেটা নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকে। দেখো আমি যখন ক্রোমোজোমগুলো আঁকছিলাম, সমস্তগুলোকে দেখো এই নিউক্লিওলাসের সাথে কিন্তু আটকে রেখেছিলাম। দেখতে পাচ্ছ কি? তাহলে কোন অংশটা আটকে আছে, ক্রোমোজোমের গৌণ খাঁজে আটকে আছে। সেই জন্য এর নাম কি, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ান। হ্যাঁ স্যার, বুঝে গেছি। আচ্ছা, যদি ক্রোমোজোমের শেষ প্রান্তে এরকম ফোলা মতো অংশ থাকে, একে আমরা বলবো কি থাকে, একে বলবো আমরা স্যাটেলাইট। একে আমরা বলবো স্যাটেলাইট। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলে থাকবো স্যাট ক্রোমোজোম। তোমাদের জানার জন্য বলে রাখি, 13, 14, 15, 21, 22, 13, 14, 15, 21, 22 নম্বর ক্রোমোজোম হচ্ছে আমাদের স্যাট ক্রোমোজোম। কত, 13, 14, 15, 21, 22 নম্বর ক্রোমোজোম যেগুলো হচ্ছে অটোজোম, এগুলো হচ্ছে স্যাট ক্রোমোজোম, এতে স্যাটেলাইট আছে, আর যাদের নেই তারা নরমাল। ওকে। আচ্ছা, ক্রোমোজোমের একবারে প্রান্ত ভাগকে আমরা বলবো টেলোমিয়ার। এই টেলোমিয়ারের প্রচুর কাজ, টেলোমিয়ার কি করে, দুটো ক্রোমোজোম যাতে একটার সাথে একটা জুড়ে না যায়, যাতে ভালোবাসা না হয়ে যায়, সেজন্য ওদেরকে আলাদা করে রাখে কে, টেলোমিয়ার। একটা কোষের মৃত্যু কবে হবে, কতদিন বাঁচবে, সেই সমস্ত নিয়ন্ত্রণ করে স্যার কে, না টেলোমিয়ার। ডিএনএ প্রতিলিপিকরণের সময় সহায়তা করে, যেটা হয় এস দশায়, বলবো একটু পরে, তখন সাহায্য করে কে স্যার, টেলোমিয়ার। আশা করছি টেলোমিয়ার সম্বন্ধে কারো কোনো সমস্যা নেই। আর ক্রোমোজোমের গঠনের প্রত্যেকটা অংশ আমি বলে দিয়েছি, শুধু দুটো অংশ বাদ। এক হচ্ছে ক্রোমোনিমা, আর এটা হচ্ছে ক্রোমোমিয়ার। ক্রোমোনিমা কি স্যার, আর ক্রোমোমিয়ার কি? দেখো, ঠিক মাঝ বরাবর তোমরা যে দেখতে পাচ্ছ, ঠিক মাঝ বরাবর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, দেখো 1 নম্বর তুমি পুঁতির মতো কিছু অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে বলবো ক্রোমোমিয়ার। এগুলোকে আমরা কি বলে থাকি না, ক্রোমোমিয়ার। ওকে, ক্রোমোমিয়ার। আর এই যে তন্তুর মতো অংশটা দেখতে পাচ্ছ, একে বলা হবে ক্রোমোনিমা। একে বলবো কি না, ক্রোমোনিমা। ঠিক আছে, ক্রোমোনিমা তন্তু, আর তার মাঝে পুঁতির মতো অংশগুলোকে বলবো ক্রোমোমিয়ার। কখন দেখা যাবে, এটা শুধুমাত্র ইন্টারফেজ দশার সময় দেখতে পাওয়া যায়। আরেকটা কথা বলুন স্যার, ক্রোমাটিডটা কি? ক্রোমাটিড জানতে গেলে তোমরা একটু ভালো করে দেখো, তুমি দু রকমের ক্রোমোজোম সাধারণত বইয়ে আঁকা দেখতে পাবে। কেমন দেখতে পাবে, একটা ক্রোমোজোম দেখতে পাবে এই টাইপের, আরেকটা ক্রোমোজোম দেখতে পাবে এই টাইপের। ঠিক আছে, এরকম টাইপের দেখতে পাবে। স্যার কোনটা ভুল কোনটা ঠিক? দুটোই ঠিক। এখানে এই ক্রোমোজোমটায় একটা ক্রোমাটিড রয়েছে, ঠিক আছে, আর এই ক্রোমোজোমটায় দুটো ক্রোমাটিড রয়েছে। স্যার কখন কি হয় একটু পরে জানতে পারবে।
কখন একটা থাকে কখন দুটো থাকে একটু পরে জানতে পারবে। এখানে ক্রোমোজোম একটাই কিন্তু ক্রোমাটিড দুটো, এখানে ক্রোমোজোম একটা ক্রোমাটিডও একটা। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি যে ক্রোমাটিড জিনিসটা কি। চলো নেক্সট আসছি। নেক্সট তোমরা একবার ঝটপট করে উত্তর দিয়ে দাও তো। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশকে কি বলা হয়? ঝটপট বলো। কাইনেটোকোর বলা হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম কি? ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম কি? টেলোমিয়ার। স্যার টেলোমিয়ার একটু আগে পড়লাম। যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে কি বলা হয়? শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার আছে মানে কি? টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। দেখো এই টাইপের কুইজ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের কুইজ যদি তুমি আরো দিতে চাও তোমাকে কি করতে হবে? আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। একদম জেনুইনলি বলছি, অ্যাপটা ডাউনলোড করে নাও। ওখানে যে টেস্ট বলে একটু আগে দেখালাম না, ওই টেস্টে যাও। টেস্টে গিয়ে তোমরা দেখতে পাবে চ্যাপ্টার ওয়াইজ আমি টেস্ট দিয়ে রেখেছি। চ্যাপ্টার ওয়াইজ টেস্টগুলো দিতে থাকো, দেখবে তুমি প্রচুর উপকার পাবে। এই যে আমি পড়ানোর পরে একটা আলোচনা করে দিলাম, তুমি একটা চ্যাপ্টার পড়ো, দিয়ে টেস্ট দিয়ে আসো, দেখো তুমি কতগুলো পাচ্ছ কতগুলো পাচ্ছ না। তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অবস্থানটা কোথায়। ওকে চলো নেক্সট আসো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। দেখো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ঝটপট করে আমি বলে দিচ্ছি একবার। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান মানে কি? আমি ক্রোমোজোম মানে ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম মেনলি দুটো অংশ নিয়ে তৈরি। মেনলি ক্রোমোজোমে তুমি দুটো অংশ দেখতে পাবে। কি কি দেখতে পাবো স্যার? এক নম্বর তুমি দেখতে পাবে প্রোটিন, আর দু নম্বর দেখতে পাবে নিউক্লিক অ্যাসিড। এক নম্বরে কি পেলে? প্রোটিন পেলে, দু নম্বরে পেলে নিউক্লিক অ্যাসিড। ওকে নিউক্লিক অ্যাসিড। প্রোটিন তুমি কি কি পাবে? প্রোটিন তুমি আবার দু রকমের দেখতে পাবে। প্রোটিন তুমি আবার দুই রকমের দেখতে পাবে। দেখে এক নম্বর প্রোটিন তুমি দেখতে পাবে কেমন না? হিস্টোন প্রোটিন। আর দু নম্বরে দেখতে পাবে নন হিস্টোন প্রোটিন। দু নম্বরে দেখতে পাবে নন হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন, স্যার প্রোটিন কিভাবে তৈরি হয়? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে। ধরো অ্যামাইনো অ্যাসিড একটা, তার সাথে আরেকটা যুক্ত হলো, তার একটা আরেকটা যুক্ত হলো, এরকম জুড়তে 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 কি হয় না? প্রোটিন তৈরি হয়। ওকে এই হিস্টোন প্রোটিনে কি কি স্যার অ্যামাইনো অ্যাসিড থাকে? হিস্টোন প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে ALH। ALH মানে কি স্যার? A ফর আর্জিনিন, L ফর হিস্টিডিন, আর H ফর আর্জিনিন, হিস্টিডিন, এবং আমাদের H ফর হচ্ছে, আচ্ছা সরি, H ফর হিস্টিডিন, AL লাইসিন। ওকে মাঝখান থেকে একটা লাইসিন গায়েব হয়ে গেছিল। ঠিক আছে চলো কি থাকবে? ALH, A ফর আর্জিনিন, L ফর লাইসিন, H ফর হিস্টিডিন। ভালো করে পড়ে রাখো, এটা ভালো করে করে রাখো। দেখো ভালো করে যদি তুমি না করো পরীক্ষার খাতায় ভুলে যাবে। পরীক্ষার খাতায় ভুলে যাবে তখন হ্যাঁ স্যার ভুলে গেছি, এরকমটা যেন না হয়। পড়ছো মানে জেনুইনলি পড়ো। এখান পর্যন্ত এসেছো মানে আমি জানি তোমার পড়ার ইচ্ছা আছে। তোমার পড়ার ইচ্ছা আছে তাই জন্য তুমি গোটাটা দেখার চেষ্টা করছো। দেখতে থাকো, যদি তোমার কষ্ট হয় তাও দেখতে থাকো, মজা পাবে। কারণ এতে 3Dও আছে, তো আস্তে আস্তে করে আসছে। যদি একবার তুমি এই ভিডিওটা দেখে নাও না, তোমার এই চ্যাপ্টারের ভয় পুরো উড়ে যাবে। তুমি ভিডিও লাস্টে এসে আমাকে বলো যে এই চ্যাপ্টারে তোমার কোনো ভয় আছে কিনা। একটাই তোমার কাছে প্রশ্ন, এই চ্যাপ্টারের কাছে কোনো তোমার ভয় আছে কিনা সেটা তুমি কমেন্ট বক্সে জানিও যে স্যার আমার ভয় এখনো যায়নি। তুমি একবার জানিও, শুধু পারবে না জানাতে, কারণ তোমার বই উড়ে যাবে, আমি 100% শিওর। এই যে নন হিস্টোন প্রোটিনে কি থাকে? TT, টাইরোসিন আর ট্রিপ্টোফান। ওকে টাইরোসিন আর ট্রিপ্টোফান। ওকে টাইরোসিন আর ট্রিপ্টোফান এই দুই ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত আমাদের নন হিস্টোন প্রোটিন। এরপরে আসো নিউক্লিক অ্যাসিডের ভাগ। নিউক্লিক অ্যাসিডকে যদি তুমি ভাগ করো, নিউক্লিক অ্যাসিড তুমি দু প্রকারের দেখতে পাবে।
তুমি দুটা দেখতে পাবে, একটা হচ্ছে ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ তুমি দেখতে পাবে। নিউক্লিক অ্যাসিড দু ধরনের দেখতে পাবে, ডিএনএ আর আরএনএ। দেখো একটা নিউক্লিক অ্যাসিড যখন তৈরি হয়, একটা নিউক্লিক অ্যাসিড তৈরি হওয়ার মেন মানে নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয় কিভাবে বলতো, বা ডিএনএ আরএনএ তৈরি হয় কিভাবে, তার মেন যে গঠন সেটা হচ্ছে নিউক্লিওটাইড। স্যার নিউক্লিওটাইডটা কি স্যার, আমি ওটা বুঝতেই পারিনি। স্যার নিউক্লিওটাইডে কি কি থাকে? কে কে নন্টে ফন্টে দেখো? স্যার নন্টে ফন্টে অনেকেই দেখে, স্যার অনেকেই দেখে না। নন্টে ফন্টের কয়েকটা ক্যারেক্টারের নাম বলছি। প্রথম ক্যারেক্টার হচ্ছে স্যার, প্রথম ক্যারেক্টার হচ্ছে স্যার। স্যার মানে তার নাম হচ্ছে হাতিরাম পাতি। তার নাম হাতিরাম পাতি, মানে একটা হোস্টেল, সেই হোস্টেলে একজন স্যার আছেন, সুপারিনটেন্ডেন্ট স্যার, তার নাম হচ্ছে হাতিরাম পাতি। এই মোটা, আমার থেকেও মোটা, ঠিক আছে, হাতিরাম পাতি। দুটো বিচ্ছু ছেলে, তিনটা বিচ্ছু ছেলে আছে, নন্টে, ফন্টে আর কেলটু। কেলটু প্রথমে বাদ, নন্টে আর ফন্টে আছে। ওকে, নন্টে আর ফন্টে আছে। কি হয় গল্পটা, প্রত্যেকবারে ওই কেলটু কিছু না কিছু গন্ডগোল করে, ফন্টের ওপরে স্যারের রাগ, ফন্টের ওপরে স্যারের রাগ, ঠিক আছে। নন্টে ফন্টে, তুমি যে যখন তুমি গানটা চালাবে তাতে দেখবে একটা লাইন আছে যে স্যারের মনে হয় আসল বেয়াদবকে না ফন্টে। তাহলে কি হয়, স্যারের একটা কাঁধে ধরো নন্টে উঠে বসে আছে, আর একটা কাঁধে ফন্টে উঠে বসে আছে। স্যার নন্টে ফন্টে পড়াচ্ছেন কেন? শোনো, নন্টে আর ফন্টে, এইবারে যখন স্যারের রাগ হলো, স্যারে ভাবলো কি না, ফন্টে সমস্ত গন্ডগোল করেছে, মাঝে মধ্যে ফন্টেকে ধরে বেধড়ক পেটান দেয়, বেধড়ক পেটান দেয়। ফন্টে তখন ওখান থেকে কেটে পড়ে। তখন কে পড়ে আছে? স্যার আর নন্টে। প্রথমেরটায় স্যার ফর 5 কার্বন সুগার, 5 কার্বন শর্করা, পি ফর ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ফসফেট লিখছি আমি। এন ফর নাইট্রোজেন বেস, ওকে, এন ফর হচ্ছে নাইট্রোজেন বেস। এই তিনটা নিয়ে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ, নাইট্রোজেন বেস, আর কি, আচ্ছা ফসফরিক অ্যাসিডই লিখি তাহলে জিনিসটা অনেকটা ঠিকঠাক হয়। ওকে, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস এবং সুগারকে নিয়ে গিয়ে কি গঠিত হয়? নিউক্লিওটাইড গঠিত হয়। কি গঠিত হয় স্যার? নিউক্লিওটাইড গঠিত হয়। কি গঠিত হয় স্যার? না নিউক্লিওটাইড। ঠিক আছে, কি গঠিত হয় স্যার? নিউক্লিওটাইড গঠিত হয়। ঠিক আছে, আর যখন এই আমার ফোনটে চাঁদ বাদ হয়ে যাবে, তখন তাকে যখন ফোনটাকে সাইড করে দেবে, তখন তার নাম হচ্ছে নিউক্লিওসাইড। ওকে, তাহলে নিউক্লিওটাইড কি আর নিউক্লিওসাইড কি বুঝে গেছো? তাহলে তাহলে আমি যদি বলি যে একটা ডিএনএ বা আরএনএ গঠিত হতে মেন লাগে কি স্যার? নিউক্লিওটাইড লাগে। কি লাগে স্যার? নিউক্লিওটাইড লাগে। নিউক্লিওটাইড লাগে। নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত? নিউক্লিওটাইড গঠন করতে তিনটা জিনিস লাগবে। কি কি লাগবে বলো ঝটপট। নিউক্লিওটাইড গঠন করতে আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড, আর কি লাগবে? 5 কার্বন শর্করা, আর কি লাগবে স্যার? 5 কার্বন শর্করা, ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস। দেখো 5 কার্বন শর্করা আবার দু ধরনের, একটা ডিএনএ তে থাকে, একটা আরএনএ তে থাকে। একটা আমার ডিএনএ তে থাকে এক ধরনের 5 কার্বন শর্করা, আরএনএ থাকে এক ধরনের 5 কার্বন শর্করা। যদি তুমি ডিএনএ দেখতে যাও,
আর যদি তুমি আরএনএ দেখতে যাও, যদি তুমি ডিএনএ আরএনএ দেখতে যাও, তাহলে কি ধরনের 5 কার্বন শর্করা থাকে একবার দেখে নাও। আগে আগে আমরা আরএনএটা আঁকবো। আরএনএ তে যেটা থাকে রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা, আর ডিএনএ থাকে ডি অক্সি রাইবোজ শর্করা। স্যার এমন নাম কেন? এমন নামকরণ কারণ 2 নম্বর যে কার্বন থেকে তা থেকে একটা অক্সিজেন রিমুভ হয়ে যায়, সেজন্য এর নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, এই শর্করাটার নাম। আচ্ছা স্যার নাইট্রোজেন বেসটা বলে দিন। দেখো নাইট্রোজেন বেস মেইনলি 2 ধরনের হয়ে থাকে। নাইট্রোজেন বেস মেইনলি 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। একটার নামটা কি স্যার? পিউরিন। মেইনলি 2 ধরনের হয়, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আর আরেকটা স্যার কি না পিরিমিডিন। পিউরিনের মধ্যে কি কি থাকবে? স্যার পিউরিনের মধ্যে কি কি আছে? পিউরিনের মধ্যে আছে এটি না আরে গরু, ঠিক আছে, আরে গরু মানে অ্যাডেনিন আর গুয়ানিন, আরে গরু। আর পিরিমিডের মধ্যে কি কি থাকে স্যার? পিরিমিডের মধ্যে আবার চব্য আছে। কেমন চব্য? যদি আমরা ডিএনএ এর ক্ষেত্রে ধরি, ডিএনএ এর ক্ষেত্রে যদি ধরি অ্যাডিনিনের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে থাকে থাইমিন, আর যদি আরএনএ এর ক্ষেত্রে ধরো তখন থাকবে ইউরাসিল, ঠিক আছে, থাইমিন। আর যদি আরএনএ এর ক্ষেত্রে ধরো তখন পাবে কাকে না ইউরাসিলকে। আর গুয়ানিনের সঙ্গে সব সময় সাইটোসিন থাকবে, ঠিক আছে। এটি অ্যাডিনিন থাইমিন ডবল বন্ড থাকবে, আর গুয়ানিনের সাথে সাইটোসিন সব সময় ট্রিপল বন্ডে যুক্ত থাকবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি যে আমাদের যে ক্রোমোজোমের রাসায়নিকভাবে কি কি দিয়ে তৈরি। আশা করছি বোঝাতে পেরেছি। তো চলো আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, ডিএনএ সব সময় ডবল স্ট্যান্ডার্ড হয়, যেটা তোমরা আগেও পড়েছো, ওই জন্য আর ওটাকে অত ডিপলি যাচ্ছি না। ডিএনএ সবসময় কেমন হয় স্যার? ডবল স্ট্যান্ডার্ড হয়। আর আরএনএ সবসময় কেমন হয় স্যার? সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। ওকে, আরএনএ সবসময় কেমন হয়ে থাকে স্যার? সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। ওকে চলো এরপরে আসো ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। এটা নিয়ে প্রচুর স্টুডেন্টের মধ্যে প্রচুর ভুল ধারণা আছে, প্রচুর সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান আজকে হতে চলেছে। স্যার ইউক্রোমাটিন কি আর হেটারোক্রোমাটিনটাই বা কি? দেখো এটা একটা আমার কোষ, এটা হচ্ছে আমার একটা কোষ। কোষের মধ্যে এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস ডিমের মতো হয়ে যাচ্ছে ডিমের মতো হয়ে যাচ্ছে নিউক্লিয়াস। তো কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে স্যার? একটা বড় নিউক্লিয় লাশ রয়েছে। হ্যাঁ স্যার নিউক্লিয় লাশ রয়েছে। আমরা যদি ওই নিউক্লিয়াসটাকে জুম করে দেখি, নিউক্লিয়াসটাকে যদি আমরা জুম করে দেখি তাহলে কেমন পাবো? যদি নিউক্লিয়াসটাকে স্যার আপনি একটু জুম করে দেখেন তাহলে তাহলে নিউক্লিয়াসটা কেমন স্যার? বড় হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক বলেছো, নিউক্লিয়াসটা কি হবে না বড় করে দেখা দেবে, একদম ঠিক। বড় করে দেখলে এর ভেতরে আমি নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা পাবো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার পাবেন, একটু আগেই তো বললেন যে এর ভেতরে পাওয়া যাবে কি স্যার? ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা আমার পাওয়া যাবে। এইবারে এই যে ক্রোমাটিন জালিকা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্রোমাটিন জালিকা বাবা এত স্মুথ না, এর কিছু কিছু জায়গাটা এরকম মোটা হয়ে থাকে, এরকম কেমন মোটা, কেমন এরকম মোটা হয়ে থাকে। হ্যাঁ কিছু কিছু জায়গায় এরকম মোটা হয়ে থাকে। মোটা হয়ে থাকে মানে কি? এখানে ডিএনএ গুলো বেশি পাকিয়ে থাকে,
ডিএনএ সে বেশি পাকিয়ে থাকে, পাকটা এখানে বেশি, সেগুলো যদি ডিএনএ বেশি পাকিয়ে থাকে, তোমাকে যদি একটা বস্তার ভেতরে পুরে দেওয়া হয়, তুমি কি কিছু কাজ করতে পারবে ভালো করে? না, পারবে না। কারণ তুমি পাকিয়ে তোর ভেতর, ধরো বস্তার ভেতরে তোমাকে জোর করে পুরে দেওয়া হয়েছে, একদম তুমি মুহে গেছো, তুমি কি কিছু করতে পারবে? না, পারবে না। তুমি যদি চিন্তা করো মা শুনেছ আমাকে দেখো না, দাদা বস্তার ভিতরে পুরে দিয়েছে, তাহলে কি হয়েছে? এই যে জায়গাগুলো পাকিয়ে আছে, এই জায়গাগুলো কেমন হয় স্যার? ইনঅ্যাক্টিভ হয়। এটা অতটাও অ্যাক্টিভ হয় না। এই জায়গাগুলো কেমন হয় স্যার? না ইনঅ্যাক্টিভ হয়, বা ওই অংশটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারে না, বা এখানে অ্যাক্টিভ জিনের সংখ্যা কম। এখানে অ্যাক্টিভ জিনের সংখ্যা এখানে কম। আর যেই অংশগুলোতে এই খোলা খোলা রয়েছে, এই অংশগুলোতে অ্যাক্টিভ জিনের পরিমাণ কি হবে? অ্যাক্টিভ জিনের পরিমাণ হবে কি না বেশি। ওকে, অ্যাক্টিভ জিনের পরিমাণ বেশি হবে। হ্যাঁ স্যার, বুঝে গেছি। আচ্ছা, এই যে যেখানটায় আমার এই গুটলি পাকি আছে, ওই জায়গায় কি হয়েছে? ডিএনএটা বেশি কি হয়েছে না কুণ্ডলাকৃত, বেশি কুণ্ডলাকৃত হয়ে আছে। এই অংশটা কি হবে না বেশি কুণ্ডলাকৃত, আর এই অংশটা হচ্ছে কম কুণ্ডলাকৃত। ঠিক আছে, এই অংশটা হচ্ছে কম কুণ্ডলাকৃত। আচ্ছা, তুমি বলো তো, একটা সুতোর মাঝে কিছু জায়গায় তুমি গিট বেঁধে দিলে, দিয়ে ওজালায় ডুবিয়ে দিলে, কোন জায়গাটা বেশি রং ধরবে? যে জায়গাটা স্যার বেশি ওই গুটানো রয়েছে, জায়গাটা তুমি গিট মেরে রেখেছো, ওই জায়গাটা বেশি রং ধরবে। একদম ঠিক বলেছো। তার মানে এই অংশটা বেশি কালার নেবে, বেশি গাঢ়, আর এই অংশটা কম গাঢ়। আচ্ছা, তুমি বলো তো যে এই অ্যাক্টিভ অংশটা বেশি দেখতে পাচ্ছ, নাকি যে জায়গাটা অ্যাক্টিভ নয় সেই অংশটা বেশি দেখতে পাচ্ছ? স্যার, যে জায়গাটা অ্যাক্টিভ সেই জায়গাটা বেশি দেখতে, মানে ইউক্রোমাটিন, যে জায়গাটা অ্যাক্টিভ ওটাকে বলা হয় ইউক্রোমাটিন, এটা বেশি থাকে, এটা কম থাকে। যে জায়গাটা অ্যাক্টিভ ওটাকে বলা হয় ইউক্রোমাটিন, যে জায়গাটা অ্যাক্টিভ থাকে ওই অংশটাকে বলবো কি আমরা? ইউক্রোমাটিন। আর যে অংশটা অ্যাক্টিভ নয় অংশটা বলবো হেটারো ক্রোমাটিন। আশা করছি আর কোনো তোমাদের কাছে জিনিসটা বুঝতে অসুবিধা নেই, বুঝতে আর অসুবিধা নেই। স্যার, এই জায়গাটা জিনগুলো ইনঅ্যাক্টিভ কেন? কারণ ওই অংশটায় ধরো তোমাদের একটা বেঞ্চ, স্কুলের বেঞ্চে 3-4 স্টুডেন্ট বসতে পারবে, যদি 10টা স্টুডেন্টকে সেখানে বসিয়ে দেয়, তোমরা কি লেখালেখি করতে পারবে? না, তোমরা ঝগড়া করতেই ব্যস্ত থাকবে, তোমরা তোমাদের মধ্যে ঠেলাঠেলি করতে ব্যস্ত থাকবে, তোমরা কোনো কাজ করতে পারবে না। সেরকম এই অংশটায় এত পরিমাণ ডিএনএ, এত পরিমাণ জিনিসপত্র রয়েছে, ওখানে ওরা কাজই করতে পারছে না ভালো করে, ওই জন্য ওরা ইনঅ্যাক্টিভ। ওকে, ওখানে ওরা ওই জন্য ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? চলো নেক্সট আসবো কোষ বিভাজন। নেক্সট পার্ট আসবো, সেটা হচ্ছে কোষ বিভাজন। দেখো, কোষ বিভাজনে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি চাইছো যে তোমরা কৃষ্ণেন্দু স্যারের কাছে এইভাবেই একদম শেষ পর্যন্ত পড়বে, মাধ্যমিকের আগে পর্যন্ত পড়বে, তোমাকে আমি বলবো এখন অন্বেষণ ব্যাচটা নিয়ে নাও, যেটাতে খুবই একদম এক একটা জিনিস ধরে ধরে আমি বুঝিয়েছি। এই ব্যাচটা যদি তুমি নাও, আমি শিওর তোমার মাধ্যমিকের আগের দিনে যে রাতটা না, সেই রাতে তোমাকে ভাবতে হবে না যে আমার ওই অংশটা বোধহয় পড়া হলো না, ওই অংশটা বোধহয় আমার একটু ভয় লাগছে, এই অংশটা আমি পারবো তো। এই জিনিসগুলো আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এই জিনিসগুলো তোমার মন থেকে একদম উড়ে যাবে। এইটুকু আমার কাছে তুমি 100% গ্যারান্টি নিয়ে থাকতে পারো। প্রচুর স্টুডেন্ট পড়ছে, আমি চাইবো যে হ্যাঁ তুমিও তাদের সাথে যোগ দাও এবং তোমার সফলতার যে চাবিকাঠি সেটাকে খোলো। দেখো, এটার প্রাইস খুবই কম, একদম খুবই কম, হয়তো মাসে 50 টাকাও পড়বে না, 50 টাকাও মাসে পড়বে না। এত কম প্রাইসে তোমাকে ধরে ধরে তোমার পরীক্ষা নিয়ে একদম তোমাকে পরীক্ষার জন্য মাধ্যমিক পর্যন্ত আমি তোমার পেছনে কেটে যাব, এবং তুমি একদম
রেডি হয়ে যাবে তোমার পরীক্ষার জন্য। পরীক্ষার খাতায় গিয়ে একবারও পিছন দূরে তাকাতে হবে না যে এই জায়গার কনসেপ্টটা আমার ক্লিয়ার নেই। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই ঝটপট আমাদের অন্বেষণ ব্যাচে তুমি জয়েন হয়ে যাও। আমি বলছি তুমি একবারও তোমাকে লাইফ সায়েন্স নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, তুমি জাস্ট পরীক্ষার খাতায় কি বলবো, ঠিক আছে চলো বুঝে গেছো। চলো নেক্সট আসো। নেক্সট আমরা আসবো কোষ বিভাজনে। আমরা আসবো কি হয় না কোষ বিভাজনে। হ্যাঁ, কোষ বিভাজনে একবার ব্যাচটা নিয়ে দেখো, একদম ঝিঙ্কু করে তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর ওখানে ফ্রিতে বহুত কিছু পাবে। শুধু আমি পড়াবো তাই না, ফ্রিতে তুমি প্রচুর টেস্ট সিরিজ পাবে, তুমি নোটস পাবে, প্রিমিয়াম নোটস পাবে, যেগুলো তুমি কোথাও পাবে না। সে পুরোপুরি আমার তৈরি নোটস, যেটা তুমি পড়লে তুমি বুঝতে পারবে যে কোন প্রশ্নটাকে কিভাবে লিখতে হবে, কোন প্রশ্নটা কিভাবে লিখলে তুমি তোমার ফার্স্ট বইয়ের নাম্বার কমাতে পারবে। একদম ফার্স্ট বয়কে আর ফার্স্ট বয় থাকতে দেওয়া যাবে না, তাকে নামিয়ে নিয়ে আসতে পারবে। আমি সেই স্ট্র্যাটেজি তোমাকে বলবো কিভাবে লিখলে তুমি তার থেকে বেশি নাম্বার হবে। তোমারও যা জ্ঞান তারও তা জ্ঞান, কিন্তু তার থেকে তুমি বেশি নাম্বার পাবে, সেই সমস্ত জিনিস আমি শেখাবো। ওকে, তো আমি বলবো ঝটপট একবার জয়েন হয়ে যাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে হ্যাঁ স্যার কি দিচ্ছে আর কি না দিচ্ছে। ওকে, তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। চলো কোষ বিভাজনে এসো। কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন মানে হচ্ছে একটা কোষ সেটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হচ্ছে। এইবারে এই কোষ বিভাজন অনেক ধরনের হতে পারে। যদি তুমি অনুন্নত জীবের ক্ষেত্রে দেখো, ধরো একটা অ্যামিবা, ধরো একটা অ্যামিবা সে দুটো ভাগে ভাগ হবে, তার কোনো ব্যাপার নেই, সে বিন্দাস কি করবে, তার দুটো ভাগে দুটো অ্যামিবা তৈরি হয়ে যাবে, একটা অ্যামিবা থেকে দুটো অ্যামিবা তৈরি হয়ে যাবে। ওকে, এটা এক ধরনের কোষ বিভাজন। আরেকটা যেটা আমাদের ক্ষেত্রে হয়, আমাদের দু ধরনের কোষ বিভাজন হয়, একটা মাইটোসিস, একটা মিওসিস। সেটা আমরা আস্তে আস্তে সেটা একটু বড় প্রসেস, সেটা আমরা আস্তে আস্তে আজকে আমরা শিখে যাবো। ওকে, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে যাব। সেই খরগোশ আর কচ্ছপের গল্প তোমরা জানো নিশ্চয়ই, যে লাস্ট পর্যন্ত জিতেছিল কে না আমাদের কচ্ছপ। তার মানে আস্তে আস্তে যাও, কিন্তু স্লো বাট স্টেডি হও, ঠিক আছে? একদম তোমাকে গোল তোমার যেটা, সেটাকে তোমাকে পৌঁছাতে হবে। তোমার যে লক্ষ্য বিন্দু সেটা যেন স্থির থাকে, সেটা যেন কোনোভাবে লড়ে না যায়। ওকে, চল কোষ বিভাজন কেন, কোষ বিভাজন আমাদের দরকার কেন? দেখো, কোষ বিভাজন দরকার তার মেন কারণ হচ্ছে আমাদের বৃদ্ধি হতে হবে। আমাদের যদি কোষ বিভাজন না হতো, আমরা তো সেই ছোট্টটাকে, যেটা যে আমরা যে হাঁটছিলাম ছোট্ট একটা করছিলাম, ঠিক আছে, সেরকম এড়িয়ে যেত। মানে আমাদের যে বৃদ্ধি হচ্ছে, সেই বৃদ্ধির জন্য মেন দায়ী কে না কোষ বিভাজন। আচ্ছা, নেক্সট আসো প্রজনন। এই যে বললাম অ্যামিবার প্রজননের জন্য দায়ী কে? কোষ বিভাজন। একদম ডাইরেক্ট দায়ী, আমাদেরও দায়ী, আমাদের একটু ঘুরিয়ে পেঁচিয়ে। অ্যামিবা যে পুরানো যে সমস্ত তুমি একদম অনুন্নত জীবের ক্ষেত্রে দেখতে যাবে, তারা কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন করে, আর অন্য কোনো ব্যাপার নেই তাদের। ওকে, আমাদেরও কোষ বিভাজন কাজে লাগে। কিভাবে কি কাজে লাগে একটু পরে জানতে হবে। ক্ষয় পূরণ, তোমার হাতে কোথাও কেটে গেল, সেটা আস্তে আস্তে ক্ষয়টা পূরণ হচ্ছে কিসের মাধ্যমে? কোষ বিভাজনের মাধ্যমে স্যার। আচ্ছা, ভেদ বা প্রকরণ, তুমি আর তোমার বোন বা তুমি তোমার ভাই একই রকম দেখতে নয় কেন? কারণ তোমাদের মধ্যে ভেদ বা প্রকরণ আছে, সেটা কোষ বিভাজনের জন্যই সম্ভব হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে মিওসিস কোষ বিভাজনের জন্য। কিভাবে হয়েছে স্যার, সেটা আস্তে আস্তে আমরা সবাই জানবো। এমনকি এটাও আমরা জানবো যে একটা বাবা মায়ের দুটো সন্তান, তিনটে সন্তান, চারটা সন্তান, কেন তারা আলাদা আলাদা দেখতে হয়? বাবার থেকে তো একই শুক্রাণু আসছে, মায়ের থেকে তো একই ডিম্বাণু আসছে, তার মানে তাদের যে জিন সেটাও তো একই হওয়ার দরকার ছিল, তার মানে একই রকম দেখতে হওয়ার কথা ছিল। কিন্তু কেন তারা আলাদা আলাদা দেখতে হয়, সেটাও তোমাদেরকে আমি আজ বলতে চলেছি। ওকে, চলো দেখো, কোষ বিভাজন মেইনলি তিন প্রকারের হয়। এটা হচ্ছে অ্যামাইটোসিস, দুই হচ্ছে মাইটোসিস, তিন হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন কেমন? যদি ধরো এটা একটা অ্যামিবা, ওকে, অ্যামিবা করে কি না অ্যামাইটোসিস কোষ বিভাজন। প্রথমে অ্যামিবাটা কোষ বিভাজন করবার জন্য প্রথমে কি হয় না, এরকম গোল হয়ে যায়, ঠিক আছে, গোল হয়ে যায়।
এবং তার ভিতরে এটা নিউক্লিয়াস। এরপরে কি হয়, আস্তে আস্তে মাঝ বরাবর এরকম একটা গর্তের সৃষ্টি হয়, এই রকম হয়, ঠিক আছে। আর নিউক্লিয়াসটাও কি হয় না এই রকম ধারণ করে। তারপরে কি হয় স্যার, তারপরে কি হয় স্যার, তারপরে যেটা হয় সেটা হচ্ছে মাঝ বরাবর এরকম একটা সৃষ্টি হয়। ওকে, নিউক্লিয়াসটা আমার দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। তারপরে কি হয় না দুটো অ্যামিবা তৈরি করে, সেখান থেকে আমার দুটো অ্যামিবা তৈরি করে। এই হচ্ছে আমার ব্যাপার। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনটা কি স্যার? মাইটোসিস কোষ বিভাজন আর মিয়োসিস কোষ বিভাজন কেমন? মাইটোসিস কোষ বিভাজনে কি হয় না টুয়েন ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ, সেটা ভাগ হয়ে গিয়ে টুয়েন টুয়েন ক্রোমোজোম বিশিষ্ট দুটো একই রকমের কোষ তৈরি করে। ওকে, সমগুণ সম্পন্ন একই ধরনের কোষ তৈরি করে, এই জন্য একে বলা হয় সদিশ বিভাজন। সদিশ বিভাজন বলা হয়ে থাকে বা সমবিভাজন বলা হয়ে থাকে। ওকে, এটা কোথায় ঘটে না দেহকোষে ঘটে। স্যার মিওসিসে কি হয়? মিওসিসে কি হয়, টুয়েন ক্রোমোজোম বিশিষ্ট কোনো কোষ ছিল, টুয়েন ক্রোমোজোম বিশিষ্ট কোনো একটা কোষ ছিল, সেটা সেটা প্রথমে একটা ভাগ হবে, ভাগ হয়ে গিয়ে এন এন ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ তৈরি করবে। তারপরে কি হবে, তারা আবার একটা ভাগ হয়ে গিয়ে তারা আবার এন 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 ক্রোমোজোম বিশিষ্ট চারটা কোষ তৈরি করবে। প্রথমে তাহলে কি হচ্ছে, প্রথমে দেখো কি হলো, প্রথমে আমার টুয়েন থেকে এন এন তৈরি হচ্ছে, এই অংশটায় কি হচ্ছে না আমাদের হ্রাস বিভাজন ঘটছে এবং তারপরের অংশটায় আমার সমবিভাজন ঘটছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো নেক্সট পার্ট, কোষ চক্র। স্যার কোষ চক্র কি? ধরো ধরো একটা বাচ্চা সেই সব এসে ভূমিষ্ঠ হয়েছে কিংবা একটু বড় হয়েছে, তখনই যদি সেই বাচ্চাটা বলে যে আমি আবার একটা বাচ্চার জন্ম দেব, তোমরা কি বলবে? তোমাদের প্রতিক্রিয়াটা কেমন হবে? ওই বাবা তুই এখন পুতুল খেলার তোর দিন, তুই পুতুল নিয়ে খেল, তুই গেম খেল, কিন্তু বাবা ওই কাজটা করতে যাচ্ছি না, কারণ তুই অনেক ছোট, তুই আগে বড় হ, তারপরে গিয়ে তুই আরেকটা বাচ্চার জন্ম দিতে পারবি, তুই বিয়ে কর তবে গিয়ে বাচ্চার জন্ম দিতে পারবি, ইলি, ঠিক আছে, এরকম বলবে। তাহলে ধরো এই সদ্য উৎপন্ন হয়েছে দুটা কোষ, একটা কোষ ধরো সদ্য উৎপন্ন হয়েছে, সে কি সঙ্গে সঙ্গে বিভাজিত হতে পারবে না, সে আস্তে কি হবে না বড় হবে, আস্তে আস্তে কি হবে না তার বৃদ্ধি হবে, ঠিক আছে, বৃদ্ধি হবে। তারপরে কি হবে স্যার, তারপরে বৃদ্ধি হওয়ার পরে সে যখন নতুন বিভাজনের জন্য রেডি, তারপরে কি হবে না সেটা দুটো কোষ উৎপন্ন করবে। আবার কি হবে, আবার ওই যে দুটো কোষ উৎপন্ন হলো ওদের আবার বৃদ্ধি হবে, ওদের আবার কি হবে স্যার না বৃদ্ধি হবে। হ্যাঁ স্যার বুঝে গেছি, এদের আবার বৃদ্ধি হবে। তারপরে আবার কি করবে, এরা আবার ভাগ হবে। স্যার চারকোনা হয়ে গেছে কেন? কারণ চারকোনাটা হয়ে গেছে ভুল করে হয়ে গেছে। ওকে, এই রকম করে চলতে থাকে। এই যে একটা বৃদ্ধি দশা, এই যে একটা একটা আমার বৃদ্ধি দশা এবং তারপরে বিভাজন, বৃদ্ধি এবং বিভাজন, প্রথমে কি হলো না বৃদ্ধি ঘটলো, প্রথমে কি হচ্ছে না বৃদ্ধি ঘটছে, তারপরে কি হচ্ছে না বিভাজন হচ্ছে। ওকে, ফার্স্টে কি হচ্ছে না বৃদ্ধি ঘটছে, তারপরে কি ঘটছে স্যার বিভাজন ঘটছে। বৃদ্ধি যখন ঘটছে তাকে আমরা কি বলে থাকি না ইন্টারফেজ বলে থাকি, একে আমরা কি বলে থাকি স্যার ইন্টারফেজ বলে থাকি। এই বৃদ্ধি যে ঘটছে এই অংশটাকে আমরা কি বলে থাকি না এই বৃদ্ধি ঘটার অংশটাকে আমরা বলে থাকি ইন্টারফেজ, আর বিভাজন ঘটার অংশটাকে আমরা কি বলে থাকি না মাইটোটিক ফেজ। এই যে বৃদ্ধি এবং বিভাজনকে নিয়ে এই পুরো অংশটাকে আমরা বলবো কি, এই পুরো অংশটাকে আমরা বলবো কি একটা কোষ চক্র। এই পুরো অংশটাকে আমরা কি বলবো স্যার একটা কোষ চক্র। আবার এখানে কি হয়েছে না বৃদ্ধি হয়েছে বিভাজন হয়েছে, এটাও আবার একটা
কোষ চক্র। আশা করছি বুঝতে পেরেছো যে কোষ চক্র কাকে বলে। মানে একবার বিভাজিত হওয়ার পরে তারপরে আবার বিভাজন হওয়ার পর্যন্ত যে অংশগুলো যে জিনিসটা ঘটে সেইটাকে আমরা বলবো কি না কোষ চক্র। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে কোষ চক্র সমান ইন্টারফেজ প্লাস মাইটোটিক ফেজ বা ইন্টারফেজ প্লাস বিভাজন দশা। এই জিনিসটা আশা করছি কারো কোনো সমস্যা নেই। এরপরে কোষ চক্রের মধ্যে কি কি ঘটে, কোষ চক্রের মধ্যে কি কি ঘটে সেটা আমরা বলবো। কোষ চক্রে একটা কোষ চক্রের মধ্যে পরপর 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 কি কি ঘটছে সেটা সম্বন্ধে আমরা বলবো। দেখো এই কোষ চক্রের যে এই যে বৃদ্ধি দশাটা কি বলতো, অ্যাকচুয়ালি সেই জেরক্স মেশিনের মতো। ঠিক আছে, একটা থেকে দুটো করলো, দুজনকে দুটো দিল। ঠিক আছে, ওভারঅল দুজনকে। স্যার বৃদ্ধি দশাটা কেন প্রয়োজন? ধরো একটা কোষে ধরো একটাই মাইটোকন্ড্রিয়া আছে, কিন্তু সে গিয়ে যখন দুটো কোষ উৎপন্ন করবে, দুটো কোষে দুটো মাইটোকন্ড্রিয়া দরকার। ওই বৃদ্ধি দশে কি হয় না, একটা থেকে দুটো মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, সমস্ত কিছু ডবল হয়, তারপরে গিয়ে দুটো কোষের সমান ভাগে ভাগ করে। তাহলে বৃদ্ধি দশা কেন দরকার, ইন্টারফেজ কেন দরকার সেটা বুঝে গেছো। চল এবারে ওই ইন্টারফেজ দশায় কি কি ঘটে পরপর সেটা একবার দেখে নাও। স্যার ইন্টারফেজ দশায় কি কি ঘটে সেটা একবার বলুন। ওকে, চলো এটা হচ্ছে আমার মাইটোটিক ফেজ, এটা হচ্ছে আমার বিভাজন দশা। ওকে, এটা হচ্ছে আমার বিভাজন দশা, আর এই পাশটা হচ্ছে পুরোটা আমার বৃদ্ধি দশা। এটা হচ্ছে কি আমার বৃদ্ধি দশা। ওকে, এটা হচ্ছে কি আমার স্যার না বৃদ্ধি দশা। এটা কি স্যার আমার বৃদ্ধি দশা। এটা আমার কি স্যার বৃদ্ধি দশা বা ইন্টারফেজ। আর এটা হচ্ছে আমার বিভাজন। ওকে, বিভাজন দশা। ওকে, এই বৃদ্ধি দশাকে তিনটে ভাগে ভাগ করা যায়, কি কি স্যার, G1 S আর G2। G1 S এবং G2 এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারবো আমাদের ওই বৃদ্ধি দশাকে বা ইন্টারফেজকে। তার মানে ইন্টারফেজ তিনটে দশা নিয়ে গঠিত, তিনটা উপদশা নিয়ে গঠিত, কি কি G1 S এবং G2। G1 দশায় কি কি ঘটে, G1 দশায় আমার কি কি ঘটছে, G1 দশায় যেগুলো আমার ঘটে, প্রথমত বেশ কিছু কি করতে হবে, এখন আমাদের কাজ হচ্ছে একটা কোষ, তার মধ্যে ক্রোমোজোম রয়েছে, অ্যাকচুয়ালি ক্রোমাটিন তন্তু থাকে। ধরো এটা কোষ, কোষের এটা নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে এখন স্যার, ক্রোমাটিন তন্তু রয়েছে। ধরো এটা আমার ক্রোমাটিন তন্তু রয়েছে। ওকে, ক্রোমাটিন তন্তু রয়েছে। ওকে, নিউক্লিয়াসের মধ্যে এখন ক্রোমাটিন তন্তু রয়েছে। G1 দশায় স্যার কি কি ঘটবে, G1 দশায় কি ঘটবে না, সবার প্রথমে যেটা ঘটবে, কোষের বেশ কিছু যে কোষ অঙ্গাণু সেগুলো কি হবে না ডবল হবে, বেশ কিছু কোষ অঙ্গাণু ডবল হবে। যেমন ধরো রাইবোজোম, লাইসোজোম, এই সমস্ত যে কোষ অঙ্গাণু ডবল হয়। অঙ্গাণু কি হয় না ডবল হয়। ওকে, বা বলতে পারি কোষ অঙ্গাণু কি হয় না দ্বিগুণ হয়। ওকে, বেশ কিছু কোষ অঙ্গাণু আমার দ্বিগুণ হচ্ছে। আর কি হচ্ছে স্যার, এই অংশে এই দশায় প্রথমত কোষ অঙ্গাণু দ্বিগুণ। ওকে,
আর কি কি হচ্ছে, আর কি কি হচ্ছে স্যার, এই অংশে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। আচ্ছা, নন হিস্টোন প্রোটিন তৈরি হয়। তোমরা একটা কথা বলো, এই অংশে এই যে G1 দশায় ক্রোমোজোমের একটা ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা কত স্যার? একটা ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা স্যার এক, আমরা দেখতেই পাচ্ছি এই অংশে একটা ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা স্যার একটি। ওকে, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এই অংশে আমরা কি কি হয় বুঝতে পেরে গেছি। ঠিক আছে, এই মেনলি দুটো কাজই এখানে হয়ে থাকে। ওকে, এই অংশে এই দুটো কাজই মোটামুটি হয়ে থাকে। আর কি কি হয় স্যার? আর কি কি হয়? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এখানে একটা ক্রোমোজোমে ক্রোমাটিড কত থাকে স্যার? একটি। আচ্ছা, আরেকটা জিনিস কি বলতে পারি, আরেকটা জিনিস এখানে কি আমরা বলতে পারি, এখানে যদি আমরা ক্রোমোজোম সংখ্যা ধরি, সমান কত না এন, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে এখানে সরি 2n, এখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, এখানে ক্রোমোজোম সংখ্যা কত স্যার? 2n। আচ্ছা, এখানে ডিএন এর পরিমাণ কত? আমি ধরলাম এখানে ডিএন এর পরিমাণ 2c। ওকে, এখানে ধরলাম আমি ডিএন এর পরিমাণ 2c। এরপরে আমরা যাচ্ছি কোথায় স্যার? না এস দশায়। এরপরে আমরা যাচ্ছি কোথায়? না এস দশায়। এস দশায় যাওয়ার আগে এটা একটু ছোট করে দিতে হবে, না হলে আমাদের এস দশা এখানে কুলাবে না। ওকে, এখানে আমাদের কুলাবে না। এরপরে আসো এস দশায়। স্যার এস দশায় কি কি ঘটে? এস দশায় স্যার কি কি ঘটে? এস দশার মানে কি বলতো? সংশ্লেষ বা সিনথেসিস হয়। এখানে কি হয়? ডিএনএ তৈরি হয়। ধরো একটা ক্রোমোজোম এইরকম ছিল, একটা ক্রোমোজোম এরকম ছিল, তার মধ্যে একটা ডিএনএ ছিল, একটা ডিএনএ ছিল। কি হয় না এই ডিএনএ সেম টু সেম আরেকটা ডিএনএ তৈরি হয়, আরেকটা ডিএনএ তৈরি হয়। ওকে, সে ডিএনএ তৈরি হচ্ছে মানে স্যার একটা ক্রোমোজোমের এরকম একটা ডান্ডাও তৈরি হবে। হ্যাঁ স্যার, তার মানে এই দশায় একটা ক্রোমোজোমে ক্রোমাটিড সংখ্যা কত হচ্ছে স্যার? একটা ক্রোমোজোমে ক্রোমাটিড সংখ্যা হয়ে যাচ্ছে 2। তার মানে সবার আগে আমরা লিখবো এই দশায় কি হয় না ডিএনএ দ্বিগুণ হয়, বা বলতে পারি ডিএনএ রেপ্লিকেশন ঘটে। ওকে, ডিএনএ রেপ্লিকেশন ঘটে। অনেক সময় রেপ্লিকেশন দেখে তোমরা ঘাবড়ে যাও, রেপ্লিকেশন মানে এই ডিএনএ তৈরি হয়, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হওয়াকে আমরা বলে থাকি ডিএনএ রেপ্লিকেশন। এই সময় কি হয় না হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এই সময় কি হয় স্যার? হিস্টোন প্রোটিন তৈরি হয়। আর কি হয় স্যার এস দশায়? আর কি হয় স্যার? হিস্টোন প্রোটিন তৈরি হচ্ছে, ডিএনএ ডবল হচ্ছে, এই সময় সেন্ট্রিওল সেন্ট্রিওল দ্বিগুণ হয়। ঠিক আছে, সেন্ট্রিওল বেটা দ্বিগুণ হয়। ওকে, আচ্ছা, এই যে ছকটা এখান থেকে তুলে নিয়ে এসো, এখানে কি হবে এই ছকটার ক্ষেত্রে? এখানে কি হবে? আচ্ছা, একটি ক্রোমোজোমে ক্রোমাটিড সংখ্যা এখানে কত স্যার? একটি নয়, এখানে 2 হয়ে গেছে। আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা কত স্যার? ক্রোমোজোমের সংখ্যা কি কোনো চেঞ্জ হয়েছে বলো তো? ক্রোমোজোমের সংখ্যার কি কোনো চেঞ্জ হয়েছে? ইয়েস অর নো? স্যার ক্রোমোজোমের সংখ্যা এখানে চেঞ্জ হয়নি, শুধুমাত্র শুধুমাত্র কি হয়েছে এখানে দুটো ক্রোমাটিড তৈরি হয়ে গেছে একটা। ওকে, ক্রোমোজোমের সংখ্যা একটাই আছে। স্যার কি করে বুঝলাম ক্রোমোজোমের সংখ্যা একটাই আছে? স্যার এখানে সেন্ট্রোজোম, একটা ক্রোমোজোমে সেন্ট্রোজোম একটাই রয়েছে, এখানেও সেন্ট্রোজোম একটা রয়েছে, সেন্ট্রোজোম গুনে গুনে আমরা বুঝে যাব ক্রোমোজোম কটা আছে। স্যার ক্রোমোজোমের সংখ্যা একই আছে। স্যার ডিএনএ এর সংখ্যা, ডিএনএ এর পরিমাণ আগে 2c ছিল, এখন কি হয়েছে আর একবার ডবল হয়ে গেছে, ডিএনএ টা ডবল হয়ে গিয়ে সব গন্ডগোলটা করে দিয়েছে। ডিএনএ এখন কি হয়ে গেছে না 4c হয়ে গেছে। এখানে ডিএনএ কি হয়ে গেছে না 4c হয়ে গেছে। ওকে, বুঝতে পারলে? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? এরপরে আসো আমাদের জি2 দশায়। জি2 দশায় কি হয়? জি2 দশায় এই যে ক্রোমোজোম এটা যেমনকে তেমনই থাকে, এটা যেমনকে তেমনই থাকে। তাহলে স্যার এখানে কি হয়? এখানে কি হয়?
এখানে দুটো প্রসঙ্গাণু ডবল হয়। কে কে ডবল হয় স্যার? প্লাস্টিড প্লাস্টিড আর কে ডবল হয়? এক নম্বর হচ্ছে প্লাস্টিড, আরেকটা হচ্ছে আমাদের কার কার নিজস্ব ডিএনএ থাকে। ডিএনএ তৈরি হয়ে গেছে এখানে দেখো, এই দশায় আমার ডিএনএ তৈরি হয়েছে। যাদের যাদের নিজস্ব ডিএনএ আছে তারা এখানে ডবল হবে। প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, তারা কি হবে না প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া হবে কি না দ্বিগুণ হবে। প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া কি হবে স্যার না দ্বিগুণ হয়ে যাবে। আর কি হবে স্যার এই সময়? আর কি হবে স্যার এই সময়? এই সময় আমাদের যে নন হিস্টোন প্রোটিন, আরএনএ, এটিপি এই সমস্ত সংশ্লেষ হবে। কি কি? এটিপি, আরএনএ সংশ্লেষ হবে। আর কি হবে স্যার? এই সময় একটা বিশেষ ধরনের প্রোটিন সংশ্লেষ হবে, তার নাম হচ্ছে টিবিউলিন প্রোটিন। টিবিউলিন প্রোটিন সংশ্লেষ হয় এই সময়। এই যে ছকটা, এটাকে তুলে নিয়ে আসো, এই ছকটাকে তুলে নিয়ে এলে বলতো এখানে কি কোনো কিছু চেঞ্জ হবে? না স্যার, এখানে কোনো কিছু চেঞ্জ হবে না, যেমনটা ছিল তেমনটাই থাকবে। আশা করছি এই কোষ চক্রটা তোমাদের মাথার যে চক্রগুলো তার মধ্যে আমি ঢুকিয়ে দিতে পেরেছি। পেরেছি? এ স্বর্ণ বলো, পেরেছি কি? পেরেছি। এইবারে আসো মাইটোসিস কোষ বিভাজন। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আচ্ছা, এখানে কয়েকটা কথা বলার, যে চেক পয়েন্ট থাকে। এক নম্বর আছে G1 থেকে এসে যাওয়ার সময় একটা চেক পয়েন্ট রয়েছে। G1 থেকে এসে যাওয়ার সময় একটা চেক পয়েন্ট রয়েছে, এই জায়গাটা করে একটা চেক পয়েন্ট আছে। G1 থেকে এসে যাওয়ার সময়। আচ্ছা, G2 থেকে M এ যাওয়ার সময় একটা চেক পয়েন্ট আছে। আবার M এর মধ্যে একটা চেক পয়েন্ট আছে, M দশায় একটা চেক পয়েন্ট আছে। ওকে, এই চেক পয়েন্ট গুলোর কাজ কি? এখানে রয়েছে চেক পয়েন্ট, এখানে রয়েছে চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট গুলোর কাজ কি? এরা কি কাজ করে? চেক পয়েন্ট গুলো দেখে যে G1 দশায় যে কাজগুলো হওয়ার কথা ছিল ক্রোমোজোমের মধ্যে সেগুলো হয়েছে কিনা দেখবে। আয় একটা কোষ এলো, তাকে বললো যে তুই কি সবকিছু করে নিয়েছিস? বলছে হ্যাঁ স্যার, সব করে নিয়েছি। বলে দেখি তোর রাইবোজোমটা দেখি। হ্যাঁ, রাইবোজোম ডবল করিস নি, বাট সে চলে গেল। আবার তৈরি করে নিয়ে আবার আসবে যখন এইরকম চেক পয়েন্টে ওটা ক্লিয়ার হবে। চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে কে? সিডিকে নামক এক ধরনের প্রোটিন এটাকে নিয়ন্ত্রণ করে। সিডিকে আর হচ্ছে সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন এটাকে নিয়ন্ত্রণ করে। এই চেক পয়েন্ট গুলো যদি কোনোভাবে বিঘ্নিত হয়ে যায় কি হবে না টিউমার সৃষ্টি হবে। মানে কোষ ধার কোষ বিভাজন হবে, প্রচুর কোষ বিভাজন হয়ে যাবে। ফলে কি হবে? আর সেই কোষগুলো যে বিভাজন হবে তারা কি ভালো হবে? যদি প্রচুর পরিমাণে কোষ বিভাজন হয় তারা নিশ্চয়ই পরিণত হবে না, তারা নিশ্চয়ই তাদের ভিতরে সমস্ত ঠিকঠাক থাকবে না, ধারা কোষ বিভাজন হবে, আর যারা কোনো কাজের নয় নিকম্মা কোষ বিভাজন হবে। ওকে, যেটাকে আমরা বলে থাকি টিউমার। অনেক সময় টিউমার থেকে ক্যান্সার সৃষ্টি হয়। টিউমার কোষগুলো দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়, দিয়ে যেটাকে আমরা বলি মেটাস্টেসিস। ওকে, দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে কি করে না ক্যান্সার তৈরি করে। ভীষণ বাজে একটা জিনিস এখান থেকে কিন্তু হতে পারে যদি চেক পয়েন্ট নষ্ট হয়ে যায়। তাহলে চেক পয়েন্ট খুবই 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 গুরুত্বপূর্ণ এই চেক পয়েন্ট। ওকে, চল এরপরে আসো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, একবার করে নাও। কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ অথবা প্রতিলিপিকরণ ঘটে? বলো কোন দশায়? এস দশায়। আচ্ছা, কোষ চক্রের সঠিক পর্যায়ক্রমটি কি হবে? G1 S। আচ্ছা, এটা হবে সঠিক উত্তর, G1 S G2M। ওকে, G1 S G2M এটা হবে সঠিক উত্তর। কোষ চক্রের কোন দশায় বিপাকীয় পরিবর্তন ঘটে? কোন দশায় বিপাকীয় পরিবর্তন ঘটে না? দেখো তো কোষ চক্রের কোন বিপাকীয় পরিবর্তন ঘটে নাই? আচ্ছা, কোন সময় ঘটে না? G0 দশায় বিপাকীয়
পরিবর্তন ঘটে না। ওকে স্যার G0 দশাটা কি? G0 দশাটা কি? কখনো কখনো এই G1 দশা কমপ্লিট করার পরে কোষচক্র বন্ধ হয়ে যায়, কোষচক্র বন্ধ হয়ে যায়। মেনলি এই যে চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টে পাস করতে পারে না, ফলে কোষচক্র কি হয় না, বন্ধ হয়ে যায়। কোষচক্র বন্ধ হয়ে গেলে, কোষচক্র যদি বন্ধ হয়ে যায়, তখন ওরা যে স্টেজে থাকে তার নাম হচ্ছে G0 স্টেজ। ওকে, G0 স্টেজ। এবার G0 স্টেজে দু ধরনের হতে পারে। একটা হচ্ছে আমার হাতের কোষ, হাতের কোষগুলো এখন বিভাজিত হচ্ছে না, কারণ আমি আর বাড়ছি না। এবার আমি যদি ঠাস করে একটা মেরে দিই, অনেক কোষ নষ্ট হয়ে গেল। এবার তার পার্শ্ববর্তী কোষগুলো G0 দ্বারা ছিল, তারা সঙ্গে সঙ্গে G1 এ আসবে আবার, তারপরে তারা কি করবে না, কোষ চক্রটা কন্টিনিউ করবে আর কোষ বিভাজন হতে শুরু করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। ওকে, আর কিছু কিছু কোষ, যেমন আমাদের যে নার্ভ সেল বা নিউরন, ঠিক আছে, নিউরন কি হয় না, একদম প্রপার, একদম স্থায়ীভাবে G0 দশায় থাকে। ওকে, সে আর কখনো বিভাজিত হবেই না। ওকে, বুঝতে পেরেছো আশা করছি G0 দশা কি। চলো নেক্সট আসো, মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের চারটে দশা। মাইটোসিস কোষ বিভাজনের আমরা স্যার চারটা দশা পাবো। কি কি পাবো? কোষচক্র আমরা যদি দেখতে যাই, এই যে এই দশাটা আমরা চারটা ভাগ পাই, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বিভাজন দশা চারটা ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। কি কি পাবো স্যার? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই চারটা দশা আমরা দেখতে পাবো। এই চারটা দশা আমরা এক এক করে ডিসকাস করব, যেটা তোমাদের সব থেকে ভয়ের জায়গা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই ক্লাসটা, এই অংশটা দেখার পরে তোমার আর ভয় লাগবে না, আর ভয় থাকবে না, একটুও ভয় থাকবে না। দেখো, সবার আগে আমাদের একদম মনে করো G2 দশায় কেমন ছিল। ধরো G2 দশার একটা কোষ আমি আঁকছি। ধরো এটা আমার একটা কোষের, এটা আমার একটা কোষ, কোষের মধ্যে আমার, ধরো এটা আমার নিউক্লিয়াস। একটু নিউক্লিয়াসটা আমরা একটু বড় করেই আঁকবো। কোষের মধ্যে এটা হচ্ছে আমাদের কি স্যার না, নিউক্লিয়াস। এটা হচ্ছে আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াস। G2 দশায় কেমন ছিল? এটা আমার নিউক্লিওলাস। এর মধ্যে যে ক্রোমোজোম গুলো ছিল তেমন কেমন পড়েছিল? এরকম টাইপের হয়ে পড়েছিল। ঠিক আছে, এরকম ছিল ক্রোমোজোম। ওকে, এরকম টাইপের ছিল ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোম গুলোকে আমরা একটু অন্য কালারের আঁকি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। অন্য কালারের আমরা আঁকার চেষ্টা করছি। ক্রোমোজোমের যে ক্রোমাটিন গুলো, মানে আমাদের যে ইগুলোকে আমরা একটু অন্য কালারে আঁকার চেষ্টা করছি, যাতে তোমাদের ভালো বুঝতে পারো, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। এইরকম ভাবে এরা পড়েছিল G2 দশায়। এবারে প্রোফেজ দশায় ঢুকবে। প্রোফেজ দশায় এ ঢুকবে। কোথায় ঢুকছে না, প্রোফেজ দশায়। প্রোফেজ দশায় কি হবে এখন বলতো? এই যে পড়ে আছে এগুলো, এই যে নিউক্লিয় জালিকাগুলো পড়ে আছে, এরা এখন কি আছে? ক্রোমোজোম, ক্রোমাটিন কি দশায় আছে স্যার? এটা ক্রোমাটিন হয়ে আছে। ক্রোমোজোম করতে হবে, কারণ ও কি করবে না, এবারে ভাগ হবে। এবারে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, ওকে এখন কি করতে হবে না, ক্রোমোজোম তৈরি করতে হবে। তার জন্য কি হবে না, এই যে কোষটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, কি হবে, সবার প্রথমে এই ক্রোমাটিন তন্তুগুলো কি হবে না, কুণ্ডলী আকার তৈরি করতে, কুণ্ডলীকৃত হবে। কি হবে না, কুণ্ডলীকৃত হতে শুরু করবে। ক্রোমাটিন তন্তুগুলো কি হবে স্যার, কুণ্ডলাকৃত হতে শুরু করবে। মানে কেমন হবে, আস্তে 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 কি হবে না, কুণ্ডলী তৈরি করতে শুরু করবে। মানে ক্রোমাটিন তন্তু থেকে আস্তে আস্তে ক্রোমোজোমে রূপান্তরিত হতে শুরু করবে।
কি হচ্ছে না ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোমে রূপান্তরিত হচ্ছে। তাহলে কি হচ্ছে না জল বিয়োজন হচ্ছে। ধরো এটা একটা আমার গামছা, ধরো এটা আমার একটা গামছা, ঠিক আছে ছোট গামছা। তো এটা একটা আমার গামছা, আমি যখন এটাকে কুণ্ডলাকৃত করছি, বলো জল বিয়োজন হবে না সংযোজন হবে? স্যার জল বিয়োজন হবে। এটা আস্তে আস্তে কি হবে না গুটিয়ে যাবে, জল বিয়োজন হবে, দিয়ে কি হবে এটা ছোট হয়ে যাবে আর কুণ্ডলাকৃত হয়ে যাবে, জল আস্তে আস্তে বেরিয়ে যাবে। যদি এটা ভেজা থাকতো তাহলে কি জল বাইরে বেরিয়ে যেত? ঠিক আছে, সেরকম এখানে কি হবে না জল বিয়োজন হবে, দিয়ে এখানে কি হচ্ছে ফার্স্টে স্যার জল বিয়োজন হচ্ছে, কুণ্ডলাকৃত হচ্ছে, আর হচ্ছে কি জল বিয়োজন হচ্ছে, জল বিয়োজন চলে, ঠিক আছে জল বিয়োজন হচ্ছে, ফলে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমাটিন তন্তু কিসে পরিণত হচ্ছে? ক্রোমোজোমে পরিণত হচ্ছে। আর কি হচ্ছে স্যার এটা হতে হতে এখানে যে নিউক্লিওলাস এটা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে। নিউক্লিওলাস কি হচ্ছে স্যার আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে, আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে, নিউক্লিওলাস অবলুপ্ত হচ্ছে, নিউক্লিয় জালিকা আস্তে আস্তে এরকম ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে না এরকম ভেঙে যাচ্ছে, নিউক্লিয় জালিকা আস্তে আস্তে এরকম করে অবলুপ্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন যে কোষ অঙ্গাণু ছিল তারা আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে, একমাত্র আমার সেন্ট্রোজোম বাদে। সেন্ট্রোজোম কি হচ্ছে আস্তে আস্তে দু প্রান্তে পৌঁছাচ্ছে, দুটো সেন্ট্রোজোম ছিল, দুটো প্রান্তে পৌঁছাতে শুরু করলো। ওকে, দুটো প্রান্তে পৌঁছাতে শুরু করলো। এরপরে আসো আমাদের মেটাফেজ দশা। প্রোফেজ দশা হয়ে গেল। মেটাফেজ দশায় কি হয় স্যার? মেটাফেজ দশায় কি হয়? এটা হচ্ছে আমার প্রোফেজ দশা, প্রোফেজ দশা। এরপরে আসবো আমরা মেটাফেজ দশা। স্যার মেটাফেজ দশায় কি হবে? ওখানে ওকে তুলে নিয়ে আসো। স্যার মেটাফেজ দশায় কি হবে সেটা বলে দিন। মেটাফেজ দশায় ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার গুলো এটা দু প্রান্তে পৌঁছে যাবে, একদম প্রপার দু প্রান্তে পৌঁছে গেছে। সেন্ট্রোমিয়ার আমার প্রপার দুটো প্রান্তে পৌঁছে গেছে। ক্রোমোজোম গুলোকে আমরা একটু আমাদের সুবিধার্থে কি করব না ঘুরিয়ে নেব, একটু কি করব না ঘুরিয়ে নেব যাতে আমাদের সুবিধা হয়। এরকম ছিল ক্রোমোজোম গুলো ধরলাম। মেটাফেজ দশায় কি হবে স্যার? যখনই আমার নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা বলবো কি না মেটাফেজ দশা শুরু হয়ে গেছে। মেটাফেজ দশা শুরু হয়ে গেছে। মেটাফেজ দশায় কি হয় না নিউক্লিওলাসের এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি সম্পূর্ণ হয়। তারপরে কি হয়? তারপরে ক্রোমোজোমের যে আমাদের যে এখানে বেম তন্তুগুলো ক্রোমোজোমের যে কাইনেটোকোর অংশ, মনে পড়ছে কাইনেটোকোর অংশ, কাইনেটোকোর অংশের সাথে যুক্ত হতে থাকে, কাইনেটোকোর অংশের সাথে যুক্ত হতে থাকে। বেম তন্তুগুলো কি হয় না ক্রোমোজোমের কাইনেটোকোর অংশের সাথে যুক্ত হয়। এগুলো আমি আর লিখছি না, একদম বইটা ধরে ধরে একবার ছোট্ট করে লিখে নাও, ঠিক আছে ছোট্ট করে লিখে নাও। সবার ফার্স্টে কি হলো স্যার না আমাদের নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি সম্পূর্ণ হলো। দ্বিতীয় কি হলো না বেমতন্তুগুলো ক্রোমোজোমে কাইনেটোকোর অংশের সাথে যুক্ত হলো, কাইনেটোকোর অংশের সাথে যুক্ত হলো। এরপরে কি হবে? টান মারবে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। আরে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান করতে করতে কি করবে এই ক্রোমোজোম গুলোকে কি করবে মাঝ বরাবর নিয়ে এসে রেখে দেবে, মাঝ বরাবর নিয়ে এসে রেখে দেবে, একদম মাঝ বরাবর নিয়ে এসে এরকম করে ফেলে দেবে। ঠিক আছে, মাঝ বরাবর নিয়ে এসে এরকম করে ফেলে দেবে, কোষের মাঝ বরাবর বা নিরক্ষীয় তলা বরাবর একে কি করবে না নিয়ে আসবে। এই সময় ক্রোমোজোম গুলোকে একদম স্পষ্ট দেখা যায়। এটা থেকে প্রশ্ন আছে, এই সময় কি হয় না ক্রোমোজোম গুলো কি হয় না স্পষ্ট হয়। তার ফলে কি হয় এই সময় কোনো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কাউন্ট করা হয়, ক্রোমোজোমের স্ট্রাকচারকে দেখা হয়। ওকে, কোন দশায় স্যার? এই মেটাফেজ দশায়। আর দেখো এটা একটা প্লেটের মতো, এটা একটা প্লেটের মতো, আমরা যদি ভালো করে দেখি এটাকে আমরা একটা প্লেট বলতে পারি কি? একটা প্লেটের মতো এটা অবস্থান করে আছে,
প্লেটের উপরে অবস্থান করে আছে, যেটাকে আমরা বলে থাকি মেটাফেজিও প্লেট। ঠিক আছে, যাকে আমরা বলে থাকি কি না মেটাফেজিক প্লেট। ওকে, যাকে আমরা বলে থাকি মেটাফেজিও প্লেট বা মেটাফেজিও প্লেট। তার মানে যখনই তোমাকে বলবে যে মাঝ বরাবর অবস্থান করে, তখন ফট করে বলতে হবে কি মেটাফেজ দশা এটা। ঠিক আছে, হয়ে গেল, মেটাফেজ দশা হয়ে গেছে। এরপরে কি হবে স্যার? অ্যানাফেজ দশা হবে। এরপরে আসবো কি না অ্যানাফেজ দশা। মেটাফেজ কে কে কপি করে নাও। এরপরে আসবো কারা না অ্যানাফেজ দশায় আসবো। এরপরে আসবো আমরা কোথায় স্যার? অ্যানাফেজ দশায়। মেটাফেজিও প্লেট গঠন হয়ে গেছে। এরপরে কি হবে? এই যে ক্রোমোজোমগুলো, এই যে ক্রোমোজোমগুলো কি দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোমগুলো কি হবে আস্তে আস্তে, এই যে ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ক্রোমোজোমগুলো কি হবে না আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করবে। সংকুচিত হলে কি আবার টান পড়ছে, আমাকে ধরো কি ওটা টানছে, এপাশে ধরো ঝুন্টু টানছে, এটা মুন্টু টানছে, ঠিক আছে, ঝুন্টু আর মুন্টু আমাকে টানছে এরকম করে, এক হেইও আর হেইও আর হেইও আর হেইও, ঠিক আছে, এরকম করে টানছে। যখন টানছে তখন আস্তে 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 কি হবে, আমার মাঝ বরাবর ধরো ছিঁড়ে দুটো একটা পাশে ঝুন্টুর কাছে, একটা মুন্টুর কাছে গিয়ে পৌঁছে গেল। ঠিক আছে, সেই রকমটা এখানে হয়, সেই রকমটাই এখানে হয়। কি হয় স্যার? এখানে কি হয়, দুটো এমন জোরে টান মারে যে এর ওপরের অংশটা ওপরের দিকে আর নিচের অংশটা নিচের দিকে, ওপরের অংশটা ওপরের দিকে, নিচের অংশটা নিচের দিকে চলে যেতে শুরু করে, চলে যেতে শুরু করে। ঠিক আছে, এই যে চলে যাওয়াটা একে বলা হয় অ্যানাফেজিও চলন। একে আমরা বলবো কি না অ্যানাফেজিও চলন। যখন দেখবে যে ক্রোমাটিড গুলো দুটো প্রান্তে পৌঁছে যেতে শুরু করেছে, একে বলবো অ্যানাফেজিও চলন। ওকে, অ্যানাফেজ দশার শেষে যারা প্রায় দুটো প্রান্তে পৌঁছে যায়, দুটো প্রান্তে প্রায় পৌঁছে যায়। ঠিক আছে, এখন পর্যন্ত বুঝতে পেরেছো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশায় কি কি ঘটে সেটা আশা করছি এখনো পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা কোথায় স্যার? টেলোফেজ দশায় আসবো। এরপরে আসবো কোথায় স্যার? টেলোফেজ দশায় আসবো। এখানেই বলে দিচ্ছি টেলোফেজ দশাটা, চলো। এরপরে আসবো কোথায় আমরা? টেলোফেজ দশায়। এটা হচ্ছে অ্যানাফেজ দশা। দেখো এই অ্যানাফেজ দশায় একটা জিনিস ঘটে, অ্যানাফেজ দশায় একটা জিনিস ঘটে, কি ঘটে বলতো? যখন এদের এরকম করে টানা হয়, তখন এদের কোথায় ধরে টানা হচ্ছে? সেন্ট্রোমিয়ারে ধরে টানা হচ্ছে। যখন সেন্ট্রোমিয়ারে ধরে টানে তখন এদের আসল রূপ বেরিয়ে পড়ে, আসল রূপ বেরিয়ে পড়ে। যে মেটাসেন্ট্রিক হবে সে এরকম মাঝ বরাবর টানা হবে, যে মেটাসেন্ট্রিক হবে সে কি হবে না মাঝ বরাবর এরকম সে ভি আকৃতির হবে। ঠিক আছে, মেটাসেন্ট্রিক হলে ভি আকৃতির হবে। যদি টেলোসেন্ট্রিক হয় তাহলে কেমন হবে? এরকম টাইপের হবে। ঠিক আছে, টেনে নিয়ে যাচ্ছে তো, এক্ষেত্রেও এরকম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি ব্যাপারটা? এবারে তাহলে অ্যাক্টোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক বুঝতে পেরেছো কি ব্যাপার, কোথায় কাজে লাগে এটা। আচ্ছা চলো, টেলো আমাদের যে টেলোফেজ দশায় কি ঘটে, টেলোফেজ দশায় স্যার কি ঘটে? ঠিক প্রোফেজ দশার বিপরীত ঘটে। টেলোফেজ দশায় শুরুতে কি হয় না, এরা দুটো প্রান্তে ক্রোমোজোম গুলো পৌঁছে যায়, দুটো প্রান্তে ক্রোমোজোম গুলো আমার পৌঁছে গেছে, দুটো প্রান্তে আমার ক্রোমোজোম গুলো কি হয়েছে না পৌঁছে গেছে। এখানে এটা পৌঁছে গেছে, এখানে পৌঁছে গেছে, এখানে পৌঁছে গেছে, আর এখানে পৌঁছে গেছে। ওকে, টেলোফেজ দশায় কি হয় না দুটো প্রান্তে পৌঁছে গেছে। এরপরে কি হবে স্যার? এরপরে এই টেলোফেজ দশায় অ্যাকচুয়ালি কি হয় না, এই সাইটোপ্লাজমটাও বিভাজন শুরু হয়ে যায়, সাইটোপ্লাজমও বিভাজন হতে শুরু করে দেয়। ওকে, এই সাইটোপ্লাজম কি হয় না বিভাজন হতে শুরু করে দেয় অলরেডি। টেলোফেজ দশায় আমার সাইটোপ্লাজমও বিভাজন হতে শুরু করে দিয়েছে। ওকে, আচ্ছা, তাহলে টেলোফেজ দশায় আমার সাইটোপ্লাজম বিভাজন হতে শুরু করে দিয়েছে এবং কি হয়েছে না আমার এখন পেনটা একটু গন্ডগোল করছে।
দাঁড়িয়ে যাও একটু। চলো চলো। আচ্ছা, এই সময় কি হয় না, সাইটোপ্লাজমটাও বিভাজন হতে শুরু করে দেয়। আর কি হয়, এই ক্রোমোজোমের কুণ্ডলী খুলতে থাকে। এই কুণ্ডলী কি হয় না, খুলতে থাকে। ক্রোমোজোম আস্তে আস্তে ক্রোমাটিন তন্তু রূপে আবার দেখা দেয়। ক্রোমোজোম আস্তে আস্তে কি হয় না, ক্রোমাটিন তন্তু রূপে আবারও দেখা দেয়। ক্রোমাটিন তন্তু হয়ে যায়। ক্রোমোজোম থেকে আস্তে আস্তে কি হয় না স্যার, ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। ক্রোমোজোম আবার কি হয় না স্যার, ক্রোমাটিন তন্তুতে পরিণত হয়। টেলোফেজ দশায় তাহলে কি কি হয় বুঝতে পেরেছো? তাহলে টেলোফেজ দশায় জল শোষণ করবে নাকি জল বেরিয়ে যাবে? জল শোষণ করবে, ফলে কি হবে না, কুণ্ডলিতে আস্তে আস্তে খুলে যাবে। তাকে বলা হয় স্পাইরালাইজেশন। ওকে, স্পাইরালাইজেশনটা কি হয়, আস্তে আস্তে খুলে যায়। ওকে, চল তাহলে সমস্ত দশা আশা করছি বুঝতে পেরেছো। মাথার অন্দরমহলে আমি ঢুকিয়ে দিতে পেরেছি। এটা আরো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, তার জন্য তোমাদের জন্য রয়েছে একটা বিশেষ ধামাকা, বিশেষ একটা জিনিস, সেটা হচ্ছে 3D। 3D আমরা এবারে এই জিনিসটাকে একটু 3Dর মাধ্যমে বোঝার চেষ্টা করব, যে স্যার 3D দিয়ে বুঝলে এটাকে কেমন লাগে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশাটা কেমন ভাবে আমরা দেখতে পাবো। ওকে, চলো। তো সবাই রেডি? স্যার রেডি? চলো, এটা হচ্ছে আমার একটা কোষ। যা ওই গো কোষটা, হ্যাঁ এই ছুটাছুটি করছে। তো এটা আমার একটা কোষ। এটা হচ্ছে আমার একটা কোষ। এ ভাগ হয় কেমন ভাবে দেখো। প্রথমে কি হলো না, প্রোফেজ দশা চলছে, এখন ভেতরে কাজকর্ম চলছে, নিউক্লিয়াস নিউক্লিওপ্লাজমে বিভাজন অবলুপ্তি হয়ে গেল। যেই অবলুপ্তিটা হয়ে গেল, কি হলো না, মেটাফেজ। মেটাফেজ দশা শুরু। মেটাফেজ দশায় কি হচ্ছে, আস্তে আস্তে মেটাফেজীয় প্লেট গঠন করবে। দেখো একটা মাঝ বরাবর একটা প্লেট গঠন করবে, তো মাঝ বরাবর একটা প্লেটে অবস্থান করবে। দেখো মেটাফেজ দশা, তারপরে অ্যানাফেজ দশা শুরু হয়ে গেছে, এবং অ্যাট লাস্ট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টেলোফেজ দশা শুরু। ঠিক আছে, আরো একবার দেখে নাও, ঝটপট দেখে নাও। প্রোফেজ, মেটাফেজ শুরু, অ্যানাফেজ শুরু, এবং অ্যাট লাস্ট টেলোফেজ। ওকে, এইবারে আমরা একটা ছোট্ট প্রশ্ন, তোমাদেরকে অনেক প্রশ্ন করেছি, আরো একটা প্রশ্ন করি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আচ্ছা, এটা কোন দশা, এটা কোন দশা, দাঁড়াও 1 মিনিট, এটা কোন দশা, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। 3D লেখো ফার্স্টে, 3D অ্যান্সার, এটা উমুক দশা। ঠিক আছে, চলো এবারে আমরা আবার আমাদের পড়ায় ফেরত যাই। আচ্ছা, এরপরে আসো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আমি অত ডিপে ঢুকবো না, একদম একদম ওভারঅল জিনিসটা জেনে রাখো যে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি একটা উদ্ভিদ কোষ দেখতে যাও, উদ্ভিদ কোষের মাঝ বরাবর একটা উদ্ভিদ কোষ যদি তুমি দেখো, ধরো এটা আমরা একটা উদ্ভিদ কোষ, ধরো এটা আমার একটা উদ্ভিদ কোষ। ঠিক আছে, এই উদ্ভিদ কোষের মাঝখান থেকে এখানে একটা সেল প্লেট গঠন হয়। এই সেল প্লেট গঠন হয়, আস্তে আস্তে প্লেটটা আস্তে আস্তে বাড়তে থাকে, দিয়ে দুটো কোষ তৈরি হয়। ওকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, প্রাণী কোষের এরকম থাকে। ঠিক আছে, আস্তে আস্তে এই মাঝের অংশটা কি হয় না, ভেতরের দিকে ঢুকতে শুরু করে। মাঝের অংশটা ভেতর দিকে ঢুকতে শুরু করে, যেটাকে আমরা ভাঁজ বলে থাকি, ক্লিভেজ বা খাঁজ বলে থাকি। এই অংশটা বলে ক্লিভেজ বা খাঁজ গঠনের মাধ্যমে কি হয় না, প্রাণী কোষ দুটো ভাগে ভাগ হতে থাকে। এই পদ্ধতিকে কি বলা হয় না, ক্লিভেজ পদ্ধতি বলা হয়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় না, সেল প্লেট গঠনের মাধ্যমে বা কোষ পাত, আর এটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ পদ্ধতিতে প্রাণী কোষের বিভাজন ঘটে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। ওকে, চলো নেক্সট আসো। নেক্সট আমরা যেটা পড়বো, নেক্সট তোমাদেরকে আর বলার কিছু নেই। তোমরা যারা চাইছো যে আমার কাছে, কৃষ্ণেন্দু স্যারের কাছে প্রত্যেকটা কনসেপ্ট বুঝবো এবং শিখবো, তারা অবশ্যই অন্বেষণ ব্যাচটা জয়েন করে নিও। ওকে, অন্বেষণ ব্যাচ তোমাদেরকে বেস্ট, একদম বেস্ট কন্টেন্ট দেবে, একদম বেস্ট।
একবারও তোমাকে ভাবতে হবে না, ঘুরে পিছিয়ে দেখতে হবে না যে তোমার মাধ্যমিকের জন্য কিছু রয়ে গেল নাকি কি ব্যাপার হচ্ছে। একদম তোমাকে বেস্ট কন্টেন্ট আমি ওখানে দেবো, তোমাকে নোটস দেবো, তোমাকে সমস্ত কিছু তোমাকে মাধ্যমিকের জন্য রেডি করিয়ে দেবো। ওকে, আশা করি বুঝে গেছো যে কৃষ্ণেন্দু স্যার কেমন পড়ান, তোমার মাথার ভেতরে কতটা কনসেপ্ট ঢোকাতে পারেন। ভাবো শুধু, তোমাকে আমি একটা ক্লাসে ফ্রিতে এত কিছু দিচ্ছি, তাহলে তুমি ভাবো একবার পেডে গেলে তোমাকে আমি কি দিতে পারি। একদম সমস্তটা উজাড় করে দেবো, এখানেও দিচ্ছি, সেখানে আরো বেশি আমি উজাড় করে দিতে পারবো তোমাকে। পার্সোনালি তোমাকে আমি গাইড করতে পারবো, তোমার যখন যা অসুবিধা হবে সমস্ত কিছু আমার দায়িত্ব দেবো। ওকে, চলো নেক্সট, মিওসিস কোষ বিভাজন। দেখো মিওসিস কোষ বিভাজন তোমাদেরকে আমি অত ডিটেলসে পড়াবো না। কেন স্যার ডিটেলসে পড়াবেন না? কারণ এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। কারণ আমি আমার ব্যাচে মিওসিস কোষ বিভাজনটাকে আমি 2 ঘন্টা ধরে পড়িয়েছি, এই মাইটোসিসটাকে আমি 2 ঘন্টা ধরে পড়িয়েছি, এই পুরো চ্যাপ্টারটাকে আমি 3 দুগুণে 6 ঘন্টা ধরে পড়িয়েছি, একটু একটু করে বুঝিয়েছি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝিয়েছি। প্রত্যেকটা স্টুডেন্টের কনসেপ্ট একদম ক্লিয়ার, তাদেরকে যেখান থেকে যা প্রশ্ন করো তারা উত্তর দিয়ে দেবে। তো এই মিওসিসটা আমি পুরোপুরি পড়াচ্ছি না, এই মিওসিসের যে জায়গাগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, তোমাদের যেটা বেশি বেশি কাজে লাগবে, সেই অংশগুলো আমি আজকে পড়িয়ে দেবো। ওকে, চল। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মিওসিস কোষ বিভাজনে ওভারঅল কি ঘটে একবার দেখে নাও, ওভারঅল কি ঘটে একবার দেখে নাও। দেখো, সবার আগে কি হয়, এই সমস্ত যে ক্রোমোজোম গুলো আমাদের কোষে কি হয় না, সমস্ত ক্রোমোজোম আছে। মানে কারা সমস্ত ক্রোমোজোম? বাবার দেহের 1 নম্বর ক্রোমোজোম, মায়ের দেহের 1 নম্বর ক্রোমোজোম, ওরা হচ্ছে সমস্ত ক্রোমোজোম। ওকে, বাবার দেহের 1 নম্বর ক্রোমোজোম, মায়ের দেহের 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে সমস্ত ক্রোমোজোম। বাবার দেহের 2 নম্বর ক্রোমোজোম, মায়ের দেহের 2 নম্বর ক্রোমোজোম হচ্ছে সমস্ত ক্রোমোজোম। সবার ফার্স্টে কি হয় মিওসিস পদ্ধতিতে, ওই সমস্ত ক্রোমোজোম গুলো এক কাছাকাছি আসে। যখন কাছাকাছি আসে, এই যে জোট বাঁধাটাকে, তাকে আমরা বলে থাকি সাইন্যাপসিস। এই জোট বাঁধার যে পদ্ধতিটা, তাকে আমরা বলি থাকি কি না সাইন্যাপসিস। দেখো সাইন্যাপসিস আর সাইনোভিয়াল তরল, যেটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি। ওকে, এই তিনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। এই যে কাছাকাছি আসা, এটা হচ্ছে সাইন্যাপসিস। এরা কি করে কাছাকাছি আসে, কারণ কি এদের মাঝে একটা কমপ্লেক্স থাকে, যার নাম হচ্ছে সাইনেপ্রোনিমাল কমপ্লেক্স। এখানে দেখো কটা কোষ রয়েছে, এখানে কটা ক্রোমোজোম রয়েছে স্যার? এখানে 2টো ক্রোমোজোম রয়েছে, সেই জন্য 2টো ক্রোমোজোম থাকার জন্য একে আমরা ডায়োড বলে থাকি। একে আমরা কি বলে থাকি স্যার? ডায়োড বলে থাকি। একে কি বলে থাকি? ডায়োড বা বাইভ্যালেন্ট বলে থাকি। ওকে, এরা হচ্ছে কি পরস্পরের সমস্ত ক্রোমোজোম। দেখো এই সমস্ত ক্রোমোজোমের এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর এটা একটা ক্রোমাটিড। ওকে, সমস্ত ক্রোমোজোমের, সরি এটা না, হ্যাঁ সমস্ত ক্রোমোজোমের এটা একটা ক্রোমাটিড আর এটা একটা ক্রোমাটিড। এই সমস্ত ক্রোমোজোমের যে দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলো, এরা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড। পরস্পরের কি না স্যার? সিস্টার ক্রোমাটিড। ওকে, এরা হচ্ছে পরস্পরের এরা হচ্ছে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। এরা হচ্ছে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। আর একটা ক্রোমোজোমের মধ্যে যে দুটো ক্রোমাটিড রয়েছে, এরা পরস্পরের কি না সিস্টার ক্রোমাটিড। একই মায়ের দুটো সন্তান, তারা একে অপরের সিস্টার। আর যদি দুটো মা হয়ে থাকে, সেটা কি হবে না, তারা পরস্পরের নন সিস্টার। ওকে, আচ্ছা বাইভ্যালেন্ট বলে থাকি। আচ্ছা এখানে কটা ক্রোমাটিড আছে স্যার? 4টা ক্রোমাটিড আছে, সেজন্য একে বলা থাকে টেট্রাড। একে কি বলবো আমরা? টেট্রাড। সবার ফার্স্টে কি হলো না, এরা একে অপরের সাথে যুক্ত হয়। তারপরে কি হয়, এরা একের সাথে আরেকজনের একে অপরের কি হয় না খন্ডাংশ বিনিময় করে। একে অপরের সাথে দেখো খন্ডাংশ বিনিময় করে, মানে এর কাছেটা অংশ এর কাছে যায়, এর কিছুটা অংশ এর কাছে যায়। ঠিক আছে, খন্ডাংশ বিনিময় পড়ার পরে কি হয় না, এরা একে অপরের থেকে আস্তে আস্তে দূরে চলে গেল। দূরে যাওয়ার পরে কি হয় না, এরা দুটো ক্রোমোজোম তৈরি করে। ওকে, এটা হচ্ছে মিওসিস 1 হলো। এবার মিওসিস 2 এ কি হবে? মিওসিস 2 এ ঠিক আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যেমন মাইটোসিসে ঘটেছিল, সেই রকম জিনিসটাই ঘটবে। ফার্স্টে এটা প্রোফেজ দশা ছিল, তারপরে মাঝ বরাবর এসেছে আমাদের প্রোফেজ মেটাফেজ দশা, মেটাফেজীয় প্লেট গঠন করেছে, তারপরে টান পড়ছে দুপাশে অ্যানাফেজ দশা, এবং তারপরে টেলোফেজ দশা। দেখো টেলোফেজ দশায় যে কোষগুলো তৈরি হয়েছে, প্রত্যেকের
ক্রোমোজোম বিন্যাস কিন্তু আলাদা। ওই জন্য একটা বাবার যদি 4টা শুক্রাণু তৈরি হয়, একটা কোষ থেকে যদি 4টা শুক্রাণু তৈরি হবে, 4টা শুক্রাণুরই কিন্তু ক্রোমোজোম বিন্যাস আলাদা। ওই জন্য একটা বাবার যে 4টা সন্তান একই রকম দেখতে হয় না। তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, ক্রসিং ওভার কি না, এরা কি না পরস্পরের সমস্ত ক্রোমোজোম, এরা হচ্ছে পরস্পরের সমস্ত ক্রোমোজোম। আচ্ছা, এই ক্রোমাটিডটা কি, এরা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমাটিডটা কি, পরস্পরের সিস্টার ক্রোমাটিড। এই কয়েকটা কনসেপ্ট তোমাদেরকে জানতে হয়। এরা কি হয় না একে অপরের কাছে আসে। তারপরে যে খন্ডাংশ বিনিময়টা, এই যে খন্ডাংশ বিনিময় করে নিয়েছে, ঠিক আছে, এই যে খন্ডাংশ বিনিময় করে নিয়েছে, এই যে খন্ডাংশ বিনিময়, এই যে দেখতে পাচ্ছ খন্ডাংশ বিনিময় করেছে, এই খন্ডাংশ বিনিময়টাকে কি বলা হয় না ক্রসিং ওভার। একে বলা হয় কি না ক্রসিং ওভার। একদম ছোট্ট করে তোমাকে বোঝালাম। এটা হচ্ছে মিওসিস ওয়ানের, একদম মনে রাখো এটা মিওসিস ওয়ানের প্যাকাইটিন উপদশায় এটা ঘটে। ওকে, এটা কোথায় ঘটে স্যার? প্যাকাইটিন উপদশায়, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানে প্যাকাইটিন উপদশায় এটা ঘটে। ওকে, আশা করছি এই জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। এবার মিওসিসের তাৎপর্য কি না প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। দেখো বাবা মা কত ছিল, 2n2n ছিল, 2n2n ছিল। যদি মিওসিস হয়ে n না তৈরি হতো, n যদি আমার শুক্রাণু ডিম্বাণু না তৈরি হতো, তাহলে কি হতো, তাহলে এখানে যদি 2n তৈরি হতো, এখানে কিন্তু 4n হয়ে যেত। আস্তে আস্তে ক্রোমোজোম সংখ্যা বাড়তে লাগতো। এই ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। নেক্সট হচ্ছে প্রকরণ সৃষ্টি। এই যখন ক্রসিং ওভার হয় তখন কি হয় না নতুন নতুন বৈশিষ্ট্য আসে, একে বলা হয় প্রকরণ বা ভেদ সৃষ্টি হয় এর ফলে। জনন কোষের উৎপাদন, এই যে মিওসিসের মাধ্যমে কি হয় না এই আমাদের শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয়। ওকে, জনুক্রম বজায় থাকে। জনুক্রম কি 2n n 2n n, এই যে মিওসিসের ফলে 2n থেকে কি হয় না n হয়, আবার 2n হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, আবার n হচ্ছে, মানে 2n ছিল, বাবা মা 2n ছিল, তারপরে n হচ্ছে, ঠিক আছে, তারপরে n হচ্ছে, তারপরে আবার কি জাইগোট তৈরি হচ্ছে, 2n হচ্ছে, আবার সেখান থেকে n হবে, এই যে 2n n 2n n, এই যে জিনিসটা একে বলা হয় আমাদের কি না জনুক্রম। এই জনুক্রমকে ঠিকঠাক রাখতে কি সাহায্য করে এই মিওসিস কোষ বিভাজন, একদম দুর্দান্ত ভাবে সহায়তা করে থাকে। ওকে, আশা করছি তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে ভয় ভীতি যেটা ছিল সেটা দূর করতে পেরেছি। এবারে ঝটপট করে এই প্রশ্নগুলোর উত্তর আমাকে করে দাও। সবার প্রথমে মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম গণনা করা হয় তাকে বলা হয় কি, সেটা হচ্ছে আমাদের মেটাফেজ দশা, তাই না? মেটাফেজ দশায় ক্রোমোজোম গণনা করা হয়। তারপরে নেক্সট আসো, সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। টেলোফেজ দশায় অপত্য ক্রোমোজোম মেরু অভিমুখে গমন না, কোন দশায় ঘটে? অ্যানাফেজীয় চলন ঘটে অ্যানাফেজ দশায়। টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের অবলুপ্তি। টেলোফেজ দশায় আবির্ভাব ঘটে নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। আচ্ছা, টেলোফেজ দশায় বেমতন্তু গঠন না, বেমতন্তু গঠন শুরু হয় প্রোফেজ দশায়, মেটাফেজ দশায় পুরোপুরি হয়। টেলোফেজ দশায় নিউক্লিয়াস এবং নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি মাকুর নিরক্ষীয় তলে সজ্জিত থাকে? কোনটা হবে? মেটাফেজিও প্লেট। আর বলতে হবে না কোন দশা। মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড থেকে আলাদা হতে দেখলে, যদি আলাদা হতে দেখছো তাহলে কি হবে? প্রোফেজ, মেটাফেজিক প্লেট, অ্যানাফেজিও চলন, অ্যানাফেজ দশা হবে সঠিক উত্তর। যদি এই প্রশ্নগুলোর উত্তর তুমি দিতে পারছো ঠিকঠাক ভাবে, তাহলে বুঝে নাও তুমি কিন্তু পরীক্ষার জন্য অনেকটা রেডি, বেশিরভাগটাই তুমি কিন্তু রেডি হয়ে গেছো। এরপরে তোমাকে যেটা করতে হবে, তুমি যদি অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট হও, তুমি যদি আমার কাছে পড়ো, তাহলে তুমি আরো একবার নোটসটা দেখে নাও। আর যদি আশা করছি তোমাকে আর নোটস দেখার প্রয়োজন হবে না, কারণ তুমি আগেও পড়েছো, এটাও পড়েছো, রিভাইজ হয়ে গেল একবার জাস্ট। আর তুমি যদি নতুন হয়ে থাকো, ইউটিউবের স্টুডেন্ট হয়ে থাকো, অবশ্যই একবার বইটা পড়ে নাও, টেক্সট বইটা একবার পড়ে নাও। ওকে, আর তোমাদের জন্য এগুলো থাকলো হোমওয়ার্ক, এগুলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানিও যে এই 3টে প্রশ্নের উত্তর কি হতে চলেছে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা সবাইকে। আর এই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সবাই কমেন্ট সেকশনে দেবে। টাটা সবাইকে, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। খুব ভালো করে পরীক্ষা দিও, টাটা।